আমার নাম তাওহিদ রহমান। আমি ঢাকার মহাখালী থেকে বলছি। ঘটনাটা ঘটে আমার নানুর সাথে। 2009 সালের ঘটনা। ঘটনাটি ঝালকাঠি জেলার। আমি সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমার নানু ছিলেন খুবই ধার্মিক একজন মানুষ। ঘটনাটি যখন নানুর সাথে ঘটে তখন তার বয়স 50-এর কাছাকাছি। নানু 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতেন। আমার জীবনে আমি তাকে 5 ওয়াক্ত নামাজ কখনো মিস করতে দেখিনি। যাই হোক, একদিন ফজরের নামাজ আদায়ের জন্য নানু ঘুম থেকে উঠে অজু করতে বের হলেন। সময়টা ছিল শীতের সময়। ভাই, আমি একটু আগে বলে রাখতে চাই যে আমার নানুর বাড়ি যেই কলপাড় ছিল, সেটা আমার নানু অজু করতে যেই কলপাড় থেকে কিছুটা সামনেই একটা বিরাট বড় জাম গাছ ছিল। প্রতিদিনের মতো সেদিনও নানু অজু করার উদ্দেশ্যে কলপাড়ে যান। নানু কলপাড়ে আসার পরে হঠাৎ তার চোখ পড়ল ওই বড় জাম গাছটার দিকে। নানু দেখলেন একটা সাদা অবয়বের মতো কিছু একটা জাম গাছের পাশে দাঁড়িয়ে আছে। নানু খুব সাহসী একজন মানুষ ছিলেন, তাই তিনি প্রথম বিষয়টিকে স্বাভাবিক মনে করছিলেন। নানু ভেবেছিলেন এটা হয়তো কোনো মানুষই হবে। নানু তখন অবয়বটাকে উদ্দেশ্য করে একটা ডাক দেন, কিন্তু সেখান থেকে কোনো উত্তর আসলো না। নানু বললেন, কে ওখানে? কে জামতলায় দাঁড়িয়ে আছে? কিন্তু কোনো সাড়া আসছে না। এবার ঘটল সবচেয়ে ভয়াবহ ঘটনা। নানু দেখলেন অবয়বটা উচ্চতা মুহূর্তেই দ্বিগুণ হয়ে গেল। এই অবস্থা দেখে নানু বেশ ভয় পেয়ে যান। নানু তখন উজু না করেই ঘরে চলে আসেন। নানু কাউকে কিছু বলেননি। এই ঘটনার পর থেকে নানুর সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। ওই ঘটনার পর থেকে নানুর সাথে ঘটতে থাকে বিভিন্ন প্যারানরমাল ঘটনা। নানু রাতে ঠিক মতো ঘুমাতে পারতেন না। মাঝে মাঝে রাতে ঘুমের মধ্যে নানু স্বপ্নে দেখতেন একটা সাদা কাপড় পরিহিত লোক নানুকে বলছে, তুই আর বাঁচবি না, আমি ফিরে এসেছি, এবার তোর আর রক্ষে নেই। এছাড়াও নানু প্রায় দেখতেন তার ঘরের ভেতরে 3টা সাদা বেড়াল মারামারি করছে। এমনকি নানু রাতে ঘুমাতে যাওয়ার আগে অনুভব করতেন কেউ যেন তাকে ডাকছে। নানু শুনতে পেতেন যেন কেউ নানুর নাম ধরে ডাকছে। শুধু নানুর সাথেই এমন অদ্ভুত ঘটনা ঘটত। এভাবে প্রায় 20 দিন কেটে গেল। নানু আর এই অশান্তি সহ্য করতে পারছিলেন না। এবার নানু বাসার সবাইকে পুরো ঘটনাটা খুলে বললেন। নানুর ঘটনা শুনে তার পরের দিন একজন কবিরাজকে খবর দেওয়া হয়। কবিরাজ বাড়িতে এসে সবাইকে বললেন, এই বাড়িটাতে খারাপ জিনের নজর পড়েছে। জিনটা শুধু নানুকেই ভয় দেখাচ্ছে। শুধু নানুকে ভয় দেখানোর কারণ কি ছিল সেটা আমরা কেউই বুঝতে পারছিলাম না। কবিরাজ বললেন, এই জিনকে হাজির করতে হবে, তারপর সবকিছু জানা সম্ভব হবে। এরপর কবিরাজ কিসব মন্ত্র পড়ে সেই জিনের সাথে কথা বলা শুরু করলো। বাড়ির সবাই দেখছে কবিরাজ একটা অদৃশ্য কিছুর সাথে কথা বলছে। সবাই শুধু কবিরাজের কণ্ঠই শুনতে পাচ্ছিল, কিন্তু ওই জিনের কথা কেউই শুনতে পাচ্ছিল না। কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বলল, সবাই যেন দূরে সরে যায়। এরপর বেশ কিছুক্ষণ ধরে কবিরাজ এবং জিনের মধ্যে কথাবার্তা হলো। জিনের সাথে কথা শেষ হওয়ার পরে কবিরাজ সবাইকে বলল, এই জিন আপনাদের বাড়িতে নতুন এসেছে। জিনটা নাকি নানুর ক্ষতি করার জন্যই এখানে এসেছে। কবিরাজের সাথে সবাই জানতে চাইল যে কি কারণে এই জিন নানুর ক্ষতি করতে চায়। কবিরাজ বলল, নানুর বাবার সাথে নাকি এই জিনের শত্রুতা ছিল। আমার নানুর বাবার কারণে এই জিনের ক্ষতি হয়েছিল। জিনটা নাকি নানুর বাবার উপরে প্রতিশোধ নিতে চেয়েছিল, কিন্তু জিনটা নানুর বাবার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু জিনটা নাকি তাকে বলেছিল, তোকে হয়তো কোনো কিছু করতে পারলাম না, কিন্তু তোর কোনো কাছের মানুষের ক্ষতি আমি করবই। এই কথা বলে জিনটা চলে গিয়েছিল। এই কারণেই মূলত এত কিছু। কবিরাজ আরো বলল, এই 20 দিন ধরে জিনটা খুব চেষ্টা করেছে নানুর ক্ষতি করতে, কিন্তু নানু 5 ওয়াক্ত নামাজ পড়ার ফলে এই জিনটা নানুর কোনো ক্ষতি করতে পারেনি। এরপর কবিরাজ নানুদের বাড়ির চারপাশে 4টা গর্ত করে তার মধ্যে একটা করে তাবিজ পুঁতে দেন এবং বাড়িটা বন্ধ করে দেন। এবং সবার উদ্দেশ্যে কবিরাজ বললেন, এই জিনকে বাড়ি থেকে তাড়ানো সম্ভব হবে না, তবে আমি বাড়ি বন্ধ করে দিয়েছি, এতে করে জিনটা বাড়ির ভেতরে ঢুকতে পারবে না, কিন্তু বাইরে বের হলে অবশ্যই নানুকে কবিরাজের দেয়া তাবিজ পরেই বের হতে হবে। তারপর কবিরাজ পরিবারের সবাইকে সাবধানে থাকতে বললেন। এরপর কবিরাজ চলে গেলেন।
এরপর থেকে নানুর সাথে আর তেমন কোনো ঘটনা ঘটেনি, কিন্তু জিনটা নাকি এখন পর্যন্ত ওই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়, এটা বলেই সবাই ধারণা করে। আমি নিজেও যখন নানু বাড়িতে বেড়াতে মাঝে মাঝে যাই, তখন আমি এলাকাবাসীর মুখে শুনেছি এই জিনের ব্যাপারে বিভিন্ন কথা। তো ভাইয়া, এটাই ছিল আমার নানুর সাথে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম নাশিদুর রহমান নাজমুল। ওনার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার ৯ নং রানাগাছা ইউনিয়নের গোড়ারকান্দা গ্রামে। যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন নাজমুল ভাই, এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার নানির কাছ থেকে। আর ঘটনাটি ঘটেছিল ওনার নানির ভাইয়ের সাথে। ওনার নানির ভাইয়ের বাড়ি জামালপুরের শীতলকুষা গ্রামে। তাকে উনি নানা বলে সম্বোধন করেন। তার নাম দুলাল। সময়টা 1990 কি 95 সালের ভেতরে ঘটেছিল। নানির সময়টা ঠিক এক্সাক্ট বলতে পারেন নাই। তো ওই সময়ে ওই নানার যেই বসত ভিটা, তার চতুর্দিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে বিল ছিল। বর্ষাকালে থই থই পানি থাকতো, শীতকালেও পানি থাকতো, তবে হাঁটু সমান পানি। সাধারণত আমরা দেখি বিলে কিন্তু শীতকালে পানি থাকে না, কিন্তু ওখানে থাকতো। বর্ষাকালে পানি বেশি থাকায় মাছ পাওয়া যেত অনেক। এই বিলটা ছিল দুলাল নানার বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে। নানা কি করতেন, এই বিলে জাল পেতে মাছ ধরতেন, আবার চালি পেতেও মাছ ধরতেন। চালি হলো মাছ ধরার একরকম যন্ত্র, যেটা বাঁশ দিয়ে বানানো। তো ঘটনাটি ঘটেছিল এই বিলে মাছ ধরতে এসেই। বিলের এক পাশে ড্রেনের মতো একটা সরু খাল রয়েছে, বেশ বড়ই। তো এই ড্রেনেই নানা চালি পেতে মাছ ধরতেন। ভালোই মাছ পাওয়া যেত। বিশেষ করে যেই রাতে বৃষ্টি হতো, সেই রাতে মাছ ধরা পড়ার হিড়িক পড়ে যেত। এমনই এক আষাঢ় মাসের বাদলা দিনের ঘটনা। নানা এই ড্রেনে চালি পেতেছেন। দিনে ঝিরিঝিরি বৃষ্টিতে ঢালা ভর্তি করে মাছ পেতে শুরু করেছেন দুলাল নানা। সেই দিন সন্ধ্যা থেকে ভারী বর্ষণ শুরু হয়। সন্ধ্যায় নানা সেই বিলে গিয়ে একবার মাছ নিয়েও আসছেন, অনেক মাছ। চালিতে আর ধরে না। নানা তো বেজায় খুশি। যখন নানা মাছ ধরে ঢালিতে ঢেলে কাঁধে ঝুলিয়ে আসছেন, তখন পিছনের পানিতে অনেক ঝাপাঝাপির শব্দ শুনতে পাচ্ছেন। নানা বুঝতে পারলেন এ নিশ্চয়ই বড় বোয়াল মাছ হবে। এত মাছ পেয়েছেন আজ, আবার ওইদিকে বোয়ালেরও আনাগোনা। আনন্দে নানার মনটা কিন্তু নেচে ওঠে। উনি ভাবছেন, আজ রাত্রে এখানেই থাকতে হবে রে, না হলে এই বড় বড় মাছগুলো তো ধরতে পারবো না। আর এই মাছ যদি একবার চালির মধ্যে ঢুকে পড়ে, তাহলে তো চালি চুলি ভেঙে নিয়ে ওই পাশে চলে যাবে, তখন তো আবার লস হয়ে যাবে। নানা বাড়িতে আসছেন, এসে খাওয়া দাওয়া শেষ করে একটু বিছানায় গড়িয়ে নিয়েছেন যে হালকা একটু ঘুমিয়ে নিই, তারপর সারা রাত জেগে থাকবো। আর সারাদিন তো অনেক পরিশ্রম করেছেন, যার কারণে ঘুম চলে আসছে। ওরা যখন ঘুম ভেঙে যায়, তখন রাত যে কয়টা বাজে এইটা উনি অনুমান করতে পারেন নাই। কারণ বর্ষাকালে চাঁদ তারা না থাকায় সময় আন্দাজ করা কঠিন ছিল। আর গ্রামে তো ঘড়ির প্রচলন একটু কমই ছিল, আবার বৃষ্টিও হচ্ছিল। তো ঘুম থেকে ওঠার পর নানিকেও ডেকে তুলেছেন। বললেন যে হারিকেনার ছাতাটা দাও আর ঢালাটাও দাও, মাছ রাখবো তো। তখন নানি বললেন যে এখন কয়টা বাজে, এত রাত্রে বিলে না গেলে হয় না, চারদিকে টইটুম্বুর পানি, কি হয় না হয়। নানা কিন্তু নানির সব কথায় ভ্রুক্ষেপ করেন না। মাছ ধরার নেশা কিন্তু বড় একটা নেশা। এই নেশা যাদের আছে, কোনো ভূত প্রেতের ভয়, কোনো ঝড় বৃষ্টি, এগুলো কিছুই কিন্তু তারা মানেন না। নানা নানির কথা না শুনে ঢালি, ছাতা, হারিকেন এগুলো নিয়ে বেরিয়ে পড়েছেন বিলের উদ্দেশ্যে। নানা কাঁধে ঢালিটা ঝুলিয়ে যখন বের হন, তখন বুঝতে পারেন যে এখন তো গভীর রাত, চারদিকে নীরব, শুধু ঝুমঝুম বৃষ্টির শব্দ। তো নানা হেঁটে যাচ্ছেন বিলের দিকে, ছাতাটা ফুটিয়ে। যেতে যেতে যখন ওই জালির বা ওই চালির কাছাকাছি চলে এসেছেন, তখন নানা একটা শব্দ শুনতে পান, চপ 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 শব্দ। মনে হচ্ছে কেউ কিছু খাচ্ছে। নানা শব্দটা শুনতে শুনতে যখন ওই চালির কাছাকাছি এসে পড়েছেন, তখন নানা হারিকেনের ঝাপসা আলোতে দেখেন ওই চালির ওখানে একটা অবয়ব চালির দিকে উপর হয়ে কিছু একটা খাচ্ছে। নানা বুঝতে পারছিলেন যে এটা মাছ খাচ্ছে। তো এই অবয়বটাকে দেখে নানা ভেবেছিলেন এটা শেয়াল টাইপের কোনো জিনিস হবে। ওই এলাকায় কিন্তু শেয়ালের উপদ্রব ছিল,
মাছ খেতে আসতো। নানার হাতে একটা লাঠি সবসময় থাকতো, বিশেষ করে রাতের বেলা বের হওয়ার সময় লাঠি নিয়ে বের হতেন। আবার বৃষ্টির রাত্রে কিন্তু লাঠি নিয়ে বের হতে হতো, লাঠির উপর ভর দিয়ে কাদা রাস্তা কিন্তু পার হতে হতো, নাহলে কিন্তু স্লিপ কেটে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই লাঠিটা তো ওনার কাছে ছিল, চুপি চুপি কাছে গিয়ে ওই জিনিসটাকে দিয়েছেন একটা বাড়ি। যখনই বাড়ি দিয়েছেন সাথে সাথেই চোখের সামনে ওই জিনিসটা বাতাসে মিলিয়ে যায়। নানা তো বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে, এটা তো শেয়াল না। আর তখনই ওনার চারপাশ থেকে গড় 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 শব্দ আসছে, মনে হচ্ছে এই ডান পাশ থেকে শব্দ আসে, এই সামনে থেকে আসছে, এই বাম পাশ থেকে আসছে, এই পেছন থেকে আসছে, কিন্তু ওই জিনিসটাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু ওই গড় 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 শব্দ উনি শুনতে পাচ্ছেন। না তো বুঝতে পারছেন যে কি ভুলটাই না উনি করেছেন। মাছ খাচ্ছে খাক, এই জিনিসটা এত রাত্রে ভুল করে যে বাড়িটা দিলেন, এখন এই জিনিসটা ক্ষিপ্ত হয়ে না জানি কি ক্ষতি করে বসে। নানা তাড়াতাড়ি ওই চালি থেকে ওনার ঢালিতে মাছ ঢেলে 10 থেকে 12 হাত সামনে গিয়েছেন। তখনই চোখের সামনে নানা যা দেখলেন তা ছিল খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার, যেটা দেখার জন্য নানা কখনোই আশা করেন নাই। হারিকেনের আলোতে নানা দেখলেন একটা বেটে মানুষের মতো, উচ্চতা 2-2.5 হাত হবে, বেশ মোটা, কালো কুচকুচে, তবে সারা গায়ে কোনো লোম নাই, সারা গা চকচক চকচক করছে। আর এই জিনিসের শরীর থেকে মাছের আষ্টে গন্ধ আসছে। ওই অবয়বটাকে তো বাড়ি মারার পরে নানা আন্দাজ করতে পেরেছিলেন যে এরকম কিছু একটা হতে পারে। নানা চিন্তা করলেন যে মাছ খাচ্ছিল, যে মাছগুলা ধরছি এখন এটা এর সামনে ফেলে দিয়ে দেই আমি বাড়ির দিকে ভৌ দৌড়। এই চিন্তা করে ওই জিনিসটা ফেলে যখনই অর্থাৎ মাছগুলো ফেলে যখনই বাড়ির দিকে দৌড় দিবেন, ওই সময় ওই জিনিসটা ব্যাঙের মতো লাফ দিয়ে এসে নানাকে জড়িয়ে ধরেছেন। নানা উপায়ন্তর না পেয়ে জিনিসটাকে জড়িয়ে ধরে সেটার সাথে ধস্তাধস্তি শুরু করেছেন। ওই জিনিসটার শরীরটা খুবই পিচ্ছিল ছিল, কোনোভাবেই নানা ওইটাকে কাবু করতে পারছিলেন না, ওটা থেকে বেরো হতে পারছিলেন না, কিন্তু ওই জিনিসটা নানাকে খুব ভয়ঙ্কর ভাবে চেপে ধরেছে। নানাকে তো একবার পানিতে চুবায়, আবার মাথা উপরে তোলে, এরকম কিছুক্ষণ যখন হয়েছে নানা বুঝতে পারেন যে আজকে বুঝি ওনার জীবনের শেষ দিন। কি করা যায়? নানা শুনেছিলেন যে এই টাইপের পিশাচ জিনগুলো যদি আক্রমণ করে, বিশেষ করে যদি পানির নিচে বা পানির ভেতর টেনে নিয়ে যায়, সেক্ষেত্রে শরীরে থাকা পোশাকগুলো পারতপক্ষে কমিয়ে ফেলতে হবে। এই কাজটা উনি করেন, এটা করলে নাকি ওই পিশাচগুলোর শক্তি কমে যায়। তা নানা যখন এই কাজটি করেছেন, উনি দেখলেন যে হ্যাঁ এইটা কাজে আসছে, এই পিশাচটাকে এখন দুর্বল বলে মনে হচ্ছে। আর উনি যখন শরীর থেকে পোশাক কমিয়েছেন, যতটুকু পোশাক কমিয়েছেন ততটুকুই ওই পিশাচটার শরীর পিচ্ছিল হওয়া কমে গেছে। আগে তো খুবই পিচ্ছিল ছিল, এখন মনে হচ্ছে বেশ খসখস হয়ে গেছে। না তো এই জিনিসটাকে এইবার ধরতে পারছেন, ধরে ওই জিনিসটাকে উনিও কাবু করে ফেলার চেষ্টা করছেন। শুধু তাই না, ওই জিনিসটা যেহেতু একটু বেটে ছিল, ওনার থেকে অনেক ছোট আকৃতি ছিল, ওই জিনিসটাকে উনি ধরে জাপটে ধরে ওটাকে উনি ডাঙার উপর নিয়ে আসছেন। ডাঙার উপর নিয়ে এসে ওই জিনিসটাকে মেরেছেন এক আসার খেয়ে ওই জিনিসটা তো কুই কুই শব্দ শুরু করে দিয়েছে। এদিকে নানারও শরীরের অবস্থা ভালো না, ওনার শরীরটা দুর্বল হয়ে পড়েছে। তবে নানা কিন্তু জ্ঞান হারাননি, মাটিতে ওঠার পরও আবারও ওই জিনিসটা ধস্তাধস্তি শুরু করে দেয় নানার সাথে। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তবে এবার আর ওই জিনিসটা পেরে ওঠে না, ওই জিনিসটার শক্তিও আল্লাহর রহমতে কমে এসেছে। নানা ওই জিনিসটাকে আছাড় মারছেন, ওই জিনিসটাও নানাকে ক্ষতি করার চেষ্টা করছে। তবে একটা পর্যায়ে ওই জিনিসটা নানাকে ছেড়ে দেয়। তবে চলে যাওয়ার আগে বলে যে আজকে তোর ভাগ্য ভালো রে দুলাল্লা, তোর ভাগ্য ভালো, আজকে বেঁচে গেলি, তবে আবার যদি তোরে পাই না, আমাকে আঘাত করার শাস্তি কিন্তু তুই পাবি। এই বলে নাকি ওই জিনিসটা বাতাসের সাথে মিলিয়ে যায়। নানা কিন্তু মোটামুটি বেশ ভালোই শক্তিশালী গোছের লোক ছিলেন, তো আল্লাহর রহমতে অজ্ঞান হননি। একদম দুর্বল হয়ে যে হেঁটে হেঁটে বাড়িতেও আসতে পারবে না এমনটাও হয়নি। এর মধ্যে তো আবার বৃষ্টির মধ্যে তো কাদা হয়ে গেছে চতুর্দিকে। এর মধ্যে এরকম অবস্থা, নানার শরীরে এত পরিমাণ কাদা লেগেছে, রাতের বেলা যে কেউ দেখলে নানাকেই ভূত ভেবে ভয় পাবে। হলেও তাই, নানা সারা শরীরে কাদামাটি নিয়ে তখন বাড়িতে এসে নানিকে ডাক দিয়েছে। নানি দরজা খুলেই দিয়েছেন এক চিৎকার, ধারে আল্লাহ এটা কি? উনি চিন্তা করছেন নিশ্চয়ই কোনো পিশাচ জিন তার স্বামীর গলা নকল করে এসে ডাক দিয়েছে, উনি দরজা খুলে দিয়েছেন। যখনই নানা বুঝতে পারছেন যে নানি ভয় পেয়েছেন, তখন নানিকে বলে, আরে থামো থামো, আমি তোমার স্বামী, আমার সারা শরীরে কাদা লেগে গেছে, ভয়ের কিছু নাই, আমি ভূত প্রেত না।
আগে পানি দাও, গোসল করি, তারপর সব কথা খুলে বলতেছি। তখন নানি একটু ধাতস্থ হন, পানি দেন, এরপর নানা গোসল করে বিছানায় শুয়ে পড়েন। এরপর যখন সব কথা বলেছেন, নানি তখন বলেন যে আরে এটা আগে বলো নাই কেন, এখন তো তোমার ঘুমানো ঠিক হবে না। নানি তাড়াতাড়ি লোহা পুড়িয়ে পানি খাওয়ান নানাকে। গ্রামে কিছু প্রচলিত নিয়মকানুন আছে। এরপরে গিয়ে নানা ঘুমিয়েছিলেন। সকালবেলা নানি হুজুর ডেকে নানাকে ঝাড়ফুঁক করান। কিছুটা জ্বর এসেছিল নানার, তবে আল্লাহর রহমতে সেটা তেমন কিছুই না। একদিনের মধ্যে আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে যান। তবে এরপরে নানা রাতের বেলা মাছ ধরা বাদ দিয়েছিলেন, কিন্তু মাছ ধরা কিন্তু বাদ দেন নাই। রাতের বেলা একা একা মাছ ধরতেন না, যদি কখনো যেতেনও লোকজন নিয়ে যেতেন, বেশি রাত পর্যন্ত থাকতেন না। আর দিনের বেলাতে উনি মাছ ধরার চেষ্টা করতেন। নানা এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন, অর্থাৎ দুলাল নানা কিন্তু এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন, এবং এখনো মাঝে মাঝে উনি মাছ ধরার কাজ চালিয়ে যাচ্ছেন। এটাই ছিল ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রুবেল হোসেন আল আহসা, সৌদি আরবিয়া থেকে। রুবেল হোসেন আজ থেকে বছর 10 আগে সৌদি আরবিয়াতে চাকরি করতে যান এবং তার চাকরি হয় একটি ফার্মল্যান্ডে, সেটা আল আহসা তে। সেই জায়গাতে নাকি অনেক ফার্মল্যান্ড আছে। তো তার যে মালিকের আন্ডারে যিনি কাজ করতে যান, তার বেশ কয়েকটা ফার্মল্যান্ড সেখানে আছে এবং সেখানে ধানের চাষ হয়। সেই জায়গায় তাকে কাজ দেওয়া হয়, কারণ তিনি কৃষিকাজে বেশ ভালো। তিনি যখন কথা বলছেন তাদের সাথে, এবং তাকে তার ওনার জিজ্ঞেস করেছিল, তার যে মালিক কফিল, তিনি জিজ্ঞেস করেছিল যে কোনটা তোমার জন্য সবচাইতে ভালো হয়। তার খেজুরের বাগান ছিল ইত্যাদিতে। তো তিনি রুবেল সাহেব চুজ করে নিয়েছিলেন ধানের ব্যাপারটা, কারণ তার দেশের বাড়িতে তিনি ধান চাষের সাথে বেশ যুক্ত ছিলেন। তো ওখানে গিয়ে তিনি বেশ আনন্দ পান, কারণ ওখানে নাকি একটা ধান হয়, যে ধানটা খুবই ওখানকার বিখ্যাত একটা ধান, এবং এই ধানটা নাম হচ্ছে হাসাউই, এবং এই ধানের জন্য জায়গাটা বেশ জনপ্রিয়। তো তিনি দেশে থাকতেও চাষাবাদ করেছেন এবং তার জন্য খুব সহজ হয়, এবং তিনি খুব পছন্দ করেন, কারণ তাদের যেই থাকার জায়গাটা দিয়েছে সেখানে মাজরা বলে সেটাকে, এবং মাজরাটা হচ্ছে চারিপাশে ক্ষেত, ফসলের মাঠ বিশাল, এবং এই ফসলের মাঠটার মধ্যে স্পেশালিটি হচ্ছে এখানে তার কাছে দেখে মনে হচ্ছে যে ঠিক বাংলাদেশের মতো, কারণ তাদের যে মাজরা যেখানে, সেখানে গাছগাছালি দেয়া, চারিপাশে গাছগাছালি, মাঝখানে তাদের ঘরগুলা, এবং ঘরগুলা তাদের থাকার জন্য যেটা করা, এই পাশে আছে তাদের টুলস এবং অন্য কিছু রাখা, আরেক পাশে তাদের স্টোর রুম আছে, আর এই পাশে তাদের ছোট্ট 2টা ঘর। তো এই ঘরটার মধ্যে অ্যাকচুয়ালি থাকতো হচ্ছে রুবেল, এবং যখন তিনি গিয়েছেন তিনি এবং তার আগে থেকে আরেকজন বাঙালি ভাই থাকতো। তো ওই দুইজনের জন্যই ওই জায়গাটা অ্যালোকেটেড ছিল, কারণ ফসল লাগাই দেওয়ার পর টেক কেয়ারের জন্য এই দুজনে বেশি প্রয়োজন হতো না। আর যখন অন্যান্য সময় লাগতো, লাইক যখন এখানে জমি প্রিপেয়ার করা বা অন্যান্য সময়, তখন তাদের লোক আসতো, অন্য ফার্মে তারা থাকে, সেসব ফার্ম থেকে তারা আসতো, এসে মূলত কাজ করতো। তো এই মালিকের যেহেতু অনেকগুলো ফার্ম আছে, তো এই যে বাকি এমপ্লয়িগুলো সব ঘুরে ঘুরে কাজ করে এখানে। তো এই জায়গাটাতে রুবেল হোসেন এবং তার সাথে যে বাঙালি, তারা দুজনে ফিক্সড ছিল। রুবেল সাহেব যখন এখানে জয়েন করেন, তখন ওই বাঙালি যিনি ছিলেন তিনি এখানে একা থাকতেন, তার নাম হচ্ছে হেলাল। তো হেলাল সাহেব তখন এখানে একা থাকতেন, আর রুবেল যাওয়ার পরে এই তো 2জন হলেন। তো 2জন বেশ মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় একসাথে থাকতে থাকতে। তো রুবেল সাহেবের কাছে ভালো লাগতো যেটা, যে এই জায়গাটা তার কাছে মনে হতো যে বাংলাদেশের যে ক্ষেত আছে, ক্ষেতের মতো একেবারে মনে হচ্ছে গ্রামের মধ্যে যেরকম তা গাছগাছালির পরে ক্ষেত শুরু হয়, এরকম। সে এই জায়গাটা দেখে সে ভুলেই গেছিল যে এটা একটা আরবের দেশ। তার কাছে মনে হতো সে তার নিজের দেশে আছে। তো খুব এনজয় করতেন। যখন ধান হয়েছে মোটামুটি বেশ বড়, সে ধানের ঈদে হাঁটতেন তিনি আইল দিয়ে, এবং তাকায় থাকতেন, এবং দূরে অন্য মাজরা দেখতেন। সেই মাজরার মধ্যে খেজুর গাছের এরকম একটা বেশ আইল্যান্ডের মতো হয়ে আছে, খেজুর গাছ ধরে আছে এই ক্ষেতের ওই পাশে। তো খুব সুন্দর। তো আসলে রুবেল হোসেনের মন খারাপ যেটা ছিল এখানে আসার পর, সেটা এখানে এসে কেটে গেছে। যদিও 2জন মানুষ থাকেন এবং বাড়িতে যোগাযোগ করেন মাঝে মাঝে, এরকম একটা অবস্থা। তো প্রথম ভালোই কেটে যেত রুবেলের সময়। তিনি যখন ওই হেলাল সাহেবের সাথে গল্প করতেন, তারপরে কাজ তো করতেনই, দিনের বেলা অনেক কাজ আছে, সেই কাজগুলো করতেন। সন্ধ্যার পর যখন হেলাল সাহেবের সাথে গল্প করতেন, বসে বসে মোবাইল ঘাঁটতেন, এইসব করে গান শুনতেন, এগুলো করে তার সময় মোটামুটি কেটে যেত। এবং ওই মাজরার সামনের দিকে একটু হাঁটা চলা করে সময় কাটতো। তো এইভাবে যখন দিন কাটতে থাকে, বেশ কিছুদিন কেটে যায়, তখন তার কাছে মনে হতো যে বোরিং লাগতো নিজের কাছে।
কারণ দেখা যেত যে মনে হচ্ছে যে এতটুকু জায়গা কোথাও যাওয়ার নাই। তো তিনি মাঝে মাঝে হাঁটা ধরতেন। মেন রাস্তা ধরে তো হাঁটা যায় না, মেন রাস্তা দেখা যায় দূরে, ওখান থেকে দূর দিয়ে গাড়ি মাঝে মাঝে সাঁই সাঁই করে চলে যায়। তিনি যেটা করতেন, এই ধান ক্ষেতের আইল ধরে ধরে হেঁটে যেতেন, সামনে চলে যেতেন সন্ধ্যার পরে। মানে রাতের বেলা 7টা-8টার দিক বসে আছেন, তার ভালো লাগতেছে না, তো গ্রামে যেহেতু হাঁটাহাঁটির অভ্যাস ছিল, তো তিনি এখানেও তাই করেন, আইল ধরে ধরে হাঁটতে হাঁটতে যান। ওই যে দেখেন যে দূরে আরো মাজরা আছে, ওখানে ওই খেজুর গাছ টাছ লাগানো, ওখানে আইল্যান্ডের মতো, সেখানে মানুষ থাকে। এবং তিনি জানেন যে ওইখানেও বাঙালি আছে। তো তিনি মনে মনে চিন্তা করেন যে আমি একসময় হেঁটে চলে যাবো ওইখানে, না আর কত দূর লাগবে আমার যেতে, এইখান থেকে যতটুক দেখা যায়, মানে তার যেহেতু গ্রামে হাঁটার অভ্যাস আছে, চিন্তা করেন যে এই 45-50 মিনিট লাগবে ওখানে হেঁটে যেতে আমার। তো গেলে তো ভালো, ওইখানে যে আরো কিছু মানুষের সাথে দেখা করবো, আড্ডা দিব, তারপর আবার হেঁটে চলে আসবো, তো মোটামুটি আমার 2-3 ঘন্টা টাইম কেটে যাবে এরকম। এগুলো চিন্তা করেন। আর তার এত ঘুমানোর অভ্যাস নাই আসলে। রুবেল হোসেন বেশিরভাগ টাইমে তিনি চিন্তা করতেন যে যতটুকু সময় তিনি ব্যবহার করতে পারেন এটাই তার মাথায় ঘুরতো। তিনি ঘুম খুব একটা পছন্দ করতেন না, যদিও কাজকর্ম করলে ক্লান্ত থাকেন, তারপরও তার মাথায় এটা থাকতো না। অপরদিকে দেখা যেত যে তার সাথে যে হেলাল সাহেব থাকে, তিনি কাইন্ড অফ লাইক বসে থাকা মানুষ। তিনি বসে দেখা যায় সন্ধ্যার পর যখন তখন ফ্রি পেতেন, তিনি হয় পেপার পড়তেছেন, নইলে পত্রিকা পড়তেছেন, নইলে কোনো বই পড়তেছেন, অথবা ঘুমান। তিনি এসব দিকে আগ্রহী না। রুবেল হোসেন এই কারণে আসলে বেশি বোর্ড হয়ে গেছে, দুইজন তো, এবং রাতের বেলা একদম নিশুতি হয়ে যায়, পরিচিত কেউ নাই আর কেমন। এবং ওই যেসব মাজরাগুলো দূর থেকে দেখা যায়, ওখানে যদি এমনি যাইতে হয় তাহলে রাস্তা দিয়ে ঘুরে ওদিক দিয়ে যাইতে হবে। এগুলোর সাথে কানেক্টিভিটি হচ্ছে এই ক্ষেতের মধ্যে দিয়ে চাইলে যাওয়া যায়। কিন্তু খুব আশ্চর্য যে তাদের এখানে কেউ আসে না। এটাই রুবেল হোসেন চিন্তা করেন যে কি ব্যাপার, ওরা তো কেউ আসে না এখানে। তো একদিন তিনি তার প্ল্যান মতো চিন্তা করেন তিনি বেরোবেন। তখন একবারে 7:30টার মতো বাজে। তিনি আস্তে করে উঠে তার মোবাইল ফোনটা নিলেন, সাথে হেডফোন দিয়ে কানের মধ্যে লাগায় একটা গান চালায় হাঁটা ধরলেন তিনি ওই ফসলের মাঠের আইল দিয়ে। এখন যে সময় তিনি হাঁটতেছিলেন তখন ধানগুলা বেশ বড় হয়েছে, প্রায় এই পর্যন্ত, প্রায় তার কোমরের কাছাকাছি চলে আসছে। এরকম একটা মানে খুব সুন্দর ঘ্রাণ আসতেছে এখান থেকে। এর মধ্যে তিনি হেঁটে যাচ্ছেন, তার কাছে বেশ আনন্দ লাগতেছে, ভালোই লাগতেছে। বাতাস মানে একেবারে বাতাসে ধান ক্ষেতগুলো দুলতেছে এরকম। আর দূরে দেখা যাচ্ছে ওই যে মাজরা। তিনি চিন্তা করেন যে ওইখানে যাব, যে যদি বাঙালি নাও পাই, আমার আশেপাশের দেশের মানুষ আছে, তাদের সাথে বসবো, বসে কিছুক্ষণ গল্প গুজব করে আবার আসবো, আবার বলবো যে আসো না কেন, তোমরাও তো আসতে পারো, এই ক্ষেতের মধ্যে তো যাওয়া আসা। আর দূরে দেখা যায় অনেক দূরে একেবারে লাইন, পাহাড়ের লাইন আছে ছোট ছোট। তো বেশ মজা লাগতেছে তার কাছে। আকাশে হালকা চাঁদ এবং বাতাসে এই ধানগুলা এরকম নড়তেছে। তো তিনি গান শুনতে শুনতে যাচ্ছেন, বাংলা গান, এবং এক সময় তিনি হাঁটতে হাঁটতে একেবারে ওই মাজরার কাছে চলে আসলেন। তো মাজরার কাছে চলে এসে তিনি যখন ওই মানে একদম দেখতেছেন যে এখান থেকে উঠে যাবে ওখানে, এবং ওই মাজরার ওখানে ওদের ওখান থেকে আবার ওই যে ধান ছিল সেগুলো কেটে সরাইছে কয়দিন আগে, ওই জায়গার ল্যান্ডটা আবার মোটামুটি সমান হয়ে আছে, মানে এইগুলো সরাই ফেলছে, ওখানে ধানগুলো সরাই ফেলছে। তো ওখানে দেখতেছেন যে ওইখানেও গাছ আছে, বড় বড় গাছ আছে, এবং গাছের ছায়াগুলো পড়ছে। তিনি খেয়াল করে দেখলেন গাছের ছায়ার নিচে কয়েকজন মানুষ দাঁড়ায় আছে। তো তিনি এখান থেকে একটা হাঁক দিলেন আর কি, এরকম করে হাত নাড়তেছেন তিনি। তো এই হাত নাড়তে নাড়তে কাছে আসলেন, তো দেখলো যে ছায়ার কাছে তারা দাঁড়ায় ছিলেন, তারা হেঁটে সরে গেল সামনে। তখন তার ডাক শুনছে নাকি কে জানে, তিনি বুঝলেন না। তিনি আরো কাছে এসে সালাম দিলেন, জোরে সালাম দিলেন, এই কে আছেন, সালাম দিয়ে বলতেছে আর কি। তিনি বাংলায় বলতেছেন, হিন্দিতে বলতেছেন যে কে আছেন। তো এর মধ্যে দেখা গেল যে একজন ভিতর থেকে সাড়া দিল, কে আপনি, কোথা থেকে আসছেন, বাংলায় বলতেছে তাকে। তিনি বলছেন আমি ওইখান থেকে আসছি। দেখলো যে একটু পর দ্রুত ওখান থেকে একটা লোক দৌড় দিয়ে আসলো, মানে ও একটু উঁচা জায়গাটা, ওখান থেকে নেমে আসলো। নেমে এসে বললো যে কি ভাই আপনি এখানে কোথেকে আসছেন বলে, মানে লোকটা কেমন অ্যাংশাস, কথাবার্তা খুব চিন্তিত। তো বলছে ওই যে ওইখানে মাজার থেকে আসছে এসে। তো বলে আরে এদিকে আসেন তাড়াতাড়ি। তাকে নিয়ে গেল, নিয়ে যেয়ে দেখলো যে হ্যাঁ তাদের ওখানে ঘর। তো ওইখানে 3-4 মানুষ আছে, এর মধ্যে বাঙালি আছে 2 জন, আর বাকি 2 জন হচ্ছে পার্শ্ববর্তী দেশের মানুষ। তো তারা কথা বলতেছে। তো তাকে দেখে আগে পরিচয় হলো। তিনি বলে যে এখানে হেঁটে আসছেন কেন? বলে হেঁটে আসছি, আরে ক্ষেতের মধ্যে গান শুনতে শুনতে হেঁটে আসছি, কতক্ষণ লাগছে? আমার আধা ঘন্টাও লাগেনি। বলছে এটা ঠিক না ভাই, এদিকে সুবিধা নাই, এখান থেকে এরকম হাইটেন না ক্ষেতের মধ্যে দিয়ে, এই খোলামেলা জায়গা তো, আর এখানে চাষ টাস হয়েছে, ফসল উঠাইছে। বলে কেন, সমস্যা কি? মানে কারো মানা আছে বা আপনাদের এখানকার সমস্যা আছে, মানে মালিকের? বলে আরে না, মালিকের সমস্যা না, মালিক অনেকের পরিচিত, এটা কিছু না। এখানে বুঝেন তো, এখানে জিন আছে, জিন। তারা বলতেছে জিন আছে, সোজা কথা বুঝেন। বলছে জিন আছে, জিন এখানে? বলে হ্যাঁ এইখানে থাকে, ফসলের এইদিকেই থাকে, জিন আছে, ঘোরাফেরা করে। এর মধ্যে হঠাৎ করে ধরলে বিপদ হয়ে যাবে, বুঝতে পারছেন?
তো উনি শুনে একটু রুবেল হোসেন জিনিসটাকে এতটা মানে গায়ে মাখেন না বা অবাক হন তিনি, যে আরে গ্রাম শুনে আসছি, গ্রামে যেরকম জিনভূত আছে এখানে তো জিনভূত আছে এরকম ভাবে ধরে। আর তার মধ্যে রুবেল সাহেবের ধারণা ছিল আরব দেশে এই জিনভূত এগুলা নাই, এরকম চিন্তা করছিলেন। যাই হোক, তিনি যার সাথে এরকম গল্প করলেন যে বাঙালি ভাই, তার নাম হচ্ছে জসিম। তো তার সাথে বসে অনেকক্ষণ গল্প, তো জসিম সাহেব তাকে গল্প টল্প করে তারও ভালো লাগলো। তো সেই জসিম সাহেব তাকে মানে বলতেছেন যে থাইকা যান, আমাদের এখানে থাইকা যান, যান না আজকে আর ওদিকে, রাত্রেবেলা এরকম হেঁটে যাওয়া না, এটাকে আপনার সাহস তো অনেক বেশি। এসে তিনি বলতে আরে না, মানে আমি যাব, কিচ্ছু হবে না, কোনো সমস্যা না। তার পাশে যে তার আরেক ভদ্রলোক আছে বাঙালি নাইম নামে, সেও বললো যে ভাই থেকে যান না। তো সে বললো যে আরে ভাই কোনো সমস্যা না, ওই পার্শ্ববর্তী যেই দেশের দুজন ছিল তারাও না করছে। তো এগুলো আর শুনলেন না। রুবেল হোসেন বললেন যে আরে কোনো ব্যাপার না, আপনারা ভয় পান বেশি, এর জন্য সমস্যা, কোনো জিন টিন কিচ্ছু না, আমি হেঁটে চলে যাবো, দেখবেন কোনো সমস্যা নাই। বলে তিনি সোজা ওদের থেকে বিদায় নিয়ে হাঁটা ধরলেন। তো বোঝা গেল যে এরা চারজনই মানে খুব মানে ওনার উপরে অবাক হইলো বা ওনার উপর একটু বিরক্ত হইলো যে এই লোকটা এইভাবে হেঁটে আসছে কেন, তারা কিছু একটা হয়তো জানে। তো যাই হোক, রুবেল তাদের কাছ থেকে বিদায় নিয়ে হাঁটা ধরলেন ফিরতি পথে, এবং প্রথমে সেই খোলা মাঠ মানে যেখানে ফসল কেটে ফেলা হয়েছে ওদিক দিয়ে তিনি আসতেছেন। দেখতেছেন যে চাঁদটা অনেকটা হেলে গেছে, মেঘে ঢেকে গেছে, বাতাস এখনো আছে, বেশ বাতাস, হু বাতাস, সেই ধানের খেতে বাড়ি খেয়ে সেগুলো চলে আসছে সেদিক দিয়ে, মানে বেশ অন্যরকম একটা পরিবেশ। তার খারাপ লাগতেছে না, তিনি গান শুনতেছেন আর হেঁটে হেঁটে আসতেছেন। তো যখন তিনি এসে আবার সেই ধান ক্ষেতের মধ্যে ঢুকলেন যেখানে ধান হয়ে আছে সেগুলোর মধ্যে, তার কাছে কেন জানি মনে হতে থাকলো যে তার আশপাশ দিয়ে কেউ চলাফেরা করতেছে, মানে একটা ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে গেলে যেরকম হয় মনে হয় কিছু একটা হেঁটে যাচ্ছে, সেরকম তিনি ফিল করতেছেন যে ধান ক্ষেত চিরে চিরে কিছু যাচ্ছেন। এবং তিনি একটু অবাক হইলেন। আবার একটু পরে তিনি ফিল করলেন তার পেছনে কেউ আসতেছে। তো তার অস্বস্তি লাগা শুরু করলো, শব্দ হচ্ছে ধান খেতে। তিনি তার ওই হেডফোন লাগানো থাকার পরও তিনি বুঝতে পারতেছেন, এবং তিনি ওই গান আর এনজয় করতে পারতেছেন না। এক পর্যায়ে তিনি হেডফোনটাকে খুলে ফেললেন কান থেকে হেডফোনটাকে খুলে তিনি পকেটে রেখে দিলেন। পকেটে রেখে তিনি চলতেছেন, এবং এখন জানি কেমন জানি একটা ভয় লাগা শুরু করলো তার কাছে। তিনি ডানে বামে তাকাইতেছেন, আর ওই যে ওই তারা বলছে ওইখান থেকে যে এখানে জিন আছে ইত্যাদি। তিনি ভাবলেন যে এইসব দূর, এগুলো আমি মাথায় আগে ঢুকাইতাম না, এই লোকগুলো বলে আমার মাথার মধ্যে এগুলো ঢুকাই দিছে। তো তিনি ঘাড় ফিরে একবার পেছন দিকে তাকালেন, কারণ তার মনে হচ্ছিল ঠিক তার পেছনে পেছনে কেউ আসতেছে। পেছনে তাকালেন, দেখলেন কেউ নাই, দূরে দেখা যাচ্ছে, মোটামুটি বেশ দূর হয়ে গেছে এখন সেই মাদ্রা যেটা থেকে তিনি রওনা দিচ্ছেন। তো তিনি আবার হাঁটা শুরু করলেন। তো হেঁটে সামনে আসতে আসতে তিনি একটা জিনিস লক্ষ্য করলেন, যেই জিনিসটা তিনি কখনো দেখেন নাই এই এতদিন যেখানে আসছেন, যে মনে হচ্ছে হঠাৎ করে কুয়াশা আসতেছে, ফিনফিনে কুয়াশা এই ধান ক্ষেতের উপর দিয়ে ভেসে ভেসে আসতেছে। এই জিনিসটা কিন্তু তিনি এখানে দেখেন নাই। তিনি অবাক হলেন, এবং কুয়াশাটা মনে হচ্ছে একটা খণ্ড, সে ধান ক্ষেতের উপর দিয়ে একটা কুয়াশার খণ্ড, এরকম মানে একটা দলা পাকানো কুয়াশার খণ্ড ভেসে ভেসে কাছে চলে আসতেছে, এবং এসে সেটা চারপাশ দিয়ে ঘুরতেছে। তার খুব অবাক হয়ে গেলেন তিনি, মানে আস্তে করে ডান দিক দিয়ে ঘুরে আসতেছে, এরকম এই পাশ থেকে আসতেছে, একসময় তার চারিপাশ দিয়ে ছেয়ে ফেললো। তিনি অবাক হলেন, এটা কি? পরে তিনি বুঝতে পারছেন কুয়াশা না ধোঁয়া, মানে তার দৃষ্টি এদিক ওদিক সরায় ফেলতেছে, মানে তিনি বুঝতে পারতেছেন না। তো তার হাতে কিন্তু ওই ফ্ল্যাশ লাইট ছিল একটা, তার সাথে সে ফ্ল্যাশ লাইট মারলেন। ফ্ল্যাশ লাইট মারেও তাকে যে ওই ধোঁয়ার মধ্যে ফ্ল্যাশ লাইট মারলে যেরকম হয় সেরকম ধান ক্ষেতের মধ্যে পড়তেছে। এবং তিনি একটু অবাক হইলেন যে তিনি যে রাস্তা দিয়ে হেঁটে আসছিলেন সেই রাস্তা থেকে তিনি সরে গেছেন, তিনি মানে ক্ষেতের মধ্যে দিয়ে শুকনা ক্ষেতের পায়ে দিয়ে হাঁটতেছেন কোন এক জায়গায়। একটু অবাক হইলেন, কিরে কি অবস্থা। তারপর তিনি খেয়াল করলেন তিনি আসলে আরেকটা আইলের মধ্যে আছেন, যে আইল ধরে তিনি আসছেন সেদিকে না, তার যেদিকে যাওয়ার দরকার সেদিকে না। তিনি ফ্ল্যাশ লাইট মেরে দেখতেছেন যে তার যে মাদ্রাজ যে রাস্তাটা সোজা, ঠিক সেই পথে তিনি নাই, তিনি আরেকটা আইলে ঢুকে গেছেন পাশে। তো তিনি আবার তাড়াতাড়ি মানে হেঁটে আবার ফিরতি পথ ধরুন ওই সাইডে যে ওইদিকে যাবেন। তো আবার হেঁটে হেঁটে আসতেছেন। তো হাঁটতে হাঁটতে তিনি আবার সঠিক আইলে উঠলেন, উঠে আবার আসতেছেন। তো তিনি দেখতেন কুয়াশাটা ডেন্সড হয়ে গেছে, মানে ধোঁয়ার মতো ডেন্সড, ভারী হয়ে গেছে। মনে হচ্ছে যে মানে তিনি খুব বেশি দেখতে পাচ্ছেন না, ফ্ল্যাশ লাইট মারলেও মনে হচ্ছে খুব ধোঁয়া উঠলে সামনে দিয়ে যেরকম সেরকম, আর খুব দূরে দৃষ্টি যাচ্ছে না। তো খুব অবাক হয়ে গেছেন আসলে রুবেল হোসেন, বুঝতে পারতেছেন না যে এটা কেন হলো। তিনি এখানে আসার পর কখনো এরকম কুয়াশা দেখেন নাই চোখে, খুব অবাক হয়ে গেলেন। তো এরপর অনেকক্ষণ পর তিনি আবারও বুঝতে পারলেন যে তিনি আসলে আরেকটা আইল দিয়ে ঢুকে একটু সরে গেছেন। এবার তার ভয় লাগা শুরু করলো। চিন্তা করলো, আরে আমি কি মানে হারাই যেতেছি, কি ব্যাপার।
তো কিছুক্ষণ দাঁড়ায় থেকে তিনি দোয়া পড়লেন, মনে মনে দোয়া পড়ে ফু দিলেন, নিজের গায়ে ফু দিলেন, শরীর বন্ধ করলেন, বন্ধ করে আবার হেঁটে হেঁটে যাচ্ছেন। এইবার তিনি চেষ্টা করতেছেন যে তিনি বুঝতে পারছেন যে তিনি এদিকের বাঁ দিকে ক্রমে সরে যাচ্ছিলেন। তো তিনি ডানে চেপে হাঁটা শুরু করলেন এই আইলটা ধরেই, কিন্তু জানেন যে এটা দিয়ে হাঁটলে ওই সোজা আইলে পড়বেন তিনি। এরকম করতে করতে তিনি যে আবার যে তাদের যে মূল আইলটা সেখানে উঠলেন, উঠে হাঁটতেছেন আর দোয়া পড়তেছেন। তো পড়তে পড়তে এক সময় তিনি বুঝলেন যে তিনি তার মাজরার কাছাকাছি আসছেন। যে যখন ফ্ল্যাশ লাইটটা মারছেন, মারার পর তিনি দেখতেছেন যে হ্যাঁ, দেখা যাচ্ছে তাদের যে ওই গাছে ছাওয়া, মানে বেশ কতগুলো গাছ তাদের বসে, গাছে ছাওয়া তাদের মাজরার ভিতর দিয়ে ওই রাস্তাটা ঢুকে গেছে। তিনি দেখতেছেন, হঠাৎ করে মনে হলো যে এই ধান ক্ষেতের অংশটা শেষ হচ্ছে এবং কুয়াশাটাও শেষ হয়ে গেছে। তিনি যে বেরোলেন, মনে হলো যে তিনি হঠাৎ করে কুয়াশার একটা দেয়ালের বাইরে চলে আসলেন। এখানে কোনো কুয়াশা নেই এবং ওয়েদারটার মতো একটা ডিফারেন্স, মানে ওইখানে ছিল কেমন দিন একটা ওয়েদার, এখানে পুরোপুরি ডিফারেন্ট টাইপের একটা ওয়েদার এখানে তাকে ঘিরে ধরছে, মানে স্বাভাবিক। এবং মনে হচ্ছে যে হঠাৎ করে কান টান বন্ধ হয়ে আসতেছিল, সেখান থেকে একটা মানে বাস্তব জীবনে তিনি চলে আসেন, কান ঝাঁঝা করতেছে। তো তিনি যখন নাকি ওখান থেকে বেরোইছেন, জাস্ট ওই কুয়াশাটা পার হয়ে নর্মাল জায়গায় বেরোইছেন, তিনি দেখতেছেন সামনে তার উঠে যাওয়ার জায়গা। 2-3 পা হেঁটে সামনে গেছেন, পেছনে তিনি ফস করে শব্দ পেলেন, একটা ফোস করে শব্দ। দ্রুত ঘুরে তাকাইছেন তিনি, তাকায় দেখতেছেন একটা বড় সাপ। এটাকে ইজিপশিয়ান কোবরা বলে, কিন্তু এটা রং পুরা কুচকুচে কালো এবং বেশ বড়, নর্মাল যে সাইজ সেরকম না, আরো বড়, ফোনাটাই বড়। তার দিকে তাকায় ফোস ফোস করতেছে, একেবারে মনে হচ্ছে যে এটা ওই যে স্পিডিং কোবরার মতো বিষ ছুঁড়ে মারবে, এরকম ভাবেই করতেছে। তিনি লাইট মারে, দেখলেন যে লাইটের আলো চকচক, মানে কুচকুচে ওইটা শরীর চকচক করতেছে। তিনি ভয়ের চোটে একে বেঁকে দৌড় দিলেন। তিনি গ্রামে জানতেন যে আঁকা বাঁকা দৌড় দিলে নাকি সাপ ধরতে পারে না। তিনি আঁকা বাঁকা ভাবে দৌড় দিলেন এবং তিনি জানেন না তার পেছনে ছুটে আসছে কিনা। এত স্পিডে দৌড়াইছেন রুবেল হোসেন, তিনি মানে বলতে পারবেন না যে এত স্পিডে তিনি জীবনে দৌড়াইছেন কিনা। মনে হয় পায়ের আঙুলের উপরে ভর করে দৌড়াইছেন এরকম। দৌড়াতে তিনি তাদের যে কোয়ার্টার সেটা সামনে চলে আসলেন। এসে তিনি ফট করে তখন ঘুরে আলো মারছেন, দেখলেন যে না, তার পিছনে কিছু আসে নাই। তাড়াতাড়ি তিনি ওই তার ঘর খুলে ভিতরে ঢুকলেন। ঢুকে তার ভয় লাগতেছিল, মনে হচ্ছিল সাপটা এখানে আছে নাকি। তখন দেখলেন না, তো বাতি জ্বালানো আছে তখনও, যেহেতু সেই বাতি তিনি ওখানে নেবার নাই। তাকায় দেখলেন যে তার পাশে যে হেলাল, তিনি ঘুমায় আছেন, তিনি তার বিছানায় ঘুমায় গেছেন। তিনি ঢুকে দেখলেন যে তার খাবারটা আবার ওই প্লেটটা ঢেকে রাখছে ওইখানে হেলাল সাহেব। তো তিনি তাড়াতাড়ি লাইট রেখে ওইখান থেকে পানি ছিল নিয়ে যে ওই পাশেই একটা ছোট কিচেনের মতো, সেখান থেকে হাতটা ধুয়ে তাড়াতাড়ি, আর হাত মুখ ধুইতে ফ্রেশ হইতে গেলেন না, তাদের যে হাত মুখ ধোয়ার জায়গাটা বাইরে, পানির পাম্প আছে ওটা চালাইতে হয়, ওটার পাশেই। তো পানির পাম্প সাধারণত রাতের বেলা দুইজন মিলেই যান, কখনো আবার যদি কেউ ঘুমায় থাকে বা না উঠাইতে চায় তখন একজন যে চালাই দিলেও হয়। এটা নিয়ে এত বদার না উনি। আজকে উনি চিন্তা করতেছেন যে আজকে আর ভয় যাবেন না, বা যদি যাইতে হয় তাহলে তিনি হেলাল সাহেবকে তুলবেন সাথে, এই চিন্তা করতেছেন। কোনো মতে হাতটা ধুয়ে তিনি খেতে বসলেন এবং খাওয়ার সময়টা তার ভয় লাগতেছে, প্রচন্ড ভয় লাগতেছে। মনে হচ্ছে যে মানে ওই সাপটা চলে আসবে এখানে। তিনি অবাক হলেন, তিনি এখানে তো সাপের কথা শোনেন নাই। আবার চিন্তা করলেন যে থাকতে হতে পারে, এখানে খেতি জমি সবকিছু, এখানে সাপ থাকলে থাকতেই পারে। তিনি এত ভয় পেতেছেন কেন, নিজে নিজে চিন্তা করতেছেন এটা। এই সময় খাওয়া দাওয়া শেষ হয়েছে, তিনি তার প্লেটলেট ধুয়ে তিনি এসে শুয়ে পড়ছেন। শুয়ে বাতিটা নিভাই দিয়েছেন, বাতিটা নিভাই শুয়ে আসেন এবং চুপচাপ তিনি ঘুমের চেষ্টা করতেছেন। আর যখন তার ঘুম এসে গেল, তিনি ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখলেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন যে একটা বড় সাপ তার বিছানার উপরে উঠে তার পেটের উপর বসে তার মুখের কাছে ফনা ধরে রাখছে এবং তিনি চোখ মেলে দেখতেছেন যে সাপটা, এটা তিনি ভয়ে স্বপ্নের মধ্যে দেখছেন। ভয়ে তিনি চিৎকার করে উঠছেন। চিৎকার করে ওঠার সাথে দেখছেন যে ওখানে হেলাল সাহেব লাফ দিয়ে উঠছে। এটা বলছে কি হয়েছে। তো তখন তিনি বলতেছে, হেলাল ভাই, স্বপ্ন দেখছি, ভয়ের স্বপ্ন। তো তিনি বলেন, দোয়া পড়ে ঘুমাও, কি আর আছে এসে, আর রাত বিরাইতে ঘুরো কেন রাস্তায়, হেলাল সাহেব বলতেছে। যাই হোক, তিনি দোয়া দরুদ পড়ে আবার ঘুমাইলেন। এর মধ্যে ঘুমের সময় একেবারে ফজরের সময় ঘুম ভাঙছে, উঠে নামাজ কালাম পড়লেন। তো দেখলেন যে ওদের পাম্প চালানো হয় নাই। হেলাল সাহেব বলছে, রাত্রেবেলা তুমি আসছো, পাম্পটা চালাই দিয়ে আসলে কি হইতো। তো তিনি বলতেছেন যে এরকম ঘটনা। তো এরকম আমি হেলাল সাহেব বললো যে আমি তো মনে করছি তুমি পাম্প চালাই দিবা, তুমি তো পাম্প চালাও নি। বলে যে না, আমি আসলে রাত্রে ভয় পাইছিলাম, এরকম ঘটনা, আমি মাজরায় গেছিলাম। কেন তুমি এরকম যাও, তুমি জানো মাজরায় যাওয়া ঠিক না। আমি এখানে আসার পর থেকে আমাকে না করে গেছে, এখানে একজন পাকিস্তানি কাজ করতো, সেও না করছে। এখানে অনেক উল্টাপাল্টা জিনিস আছে। সেই রাত্রেবেলা তুমি সাপ দেখছো, সাপ দেখা তো ভালো না। এইখানে কিন্তু নর্মালি সাপ আসে না, ওখানে রাত্রেবেলা তোমার সাথে কোন সাপ আসছে কে জানে। যাও না ভাই, এইসব যাও না, এগুলো বলে টলে তাকে বোঝায়। তো যাই হোক,
তো ওই সেনকে হেলাল সাহেবের মানা শোনার পর থেকে, সাপটা দেখার পর থেকে তিনি আর এরকম যাওয়া বন্ধ করলেন, ওই দূরে আর আইলে হাঁটতেন না। তো ওইখানেই মোটামুটি পাশেই হাঁটাহাঁটি করতেন, কারণ তার ভালো লাগতো না একা একা। তো এরকম করতে করতে এর মাঝে একদিন তাদের মালিক আসলেন, কফিল, এসে হেলাল সাহেবকে ওই দিন নিয়ে যাবেন, তার কি কাজ আছে, তাদের ওই অন্য মাঝরাতে কাজ আছে, প্লাস তারও কাজ আছে। বলছে যে একদিন রুবেলকে এখানে একা থাকা লাগবে, ওই দিন আসবে না, এবং পরদিন সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার আগে চলে আসবে হেলাল। তো রুবেল সাহেব মোটামুটি প্রিপেয়ার্ড হইলেন যে থাকা লাগবে, একলা কি করার। তো চলে গেছেন হেলাল সাহেব ওই দিন সারাদিন একলা এখানে রুবেল, এবং তিনি মোটামুটি তার এইটা ওইটা কাজ করতেছেন, টুকিটাকি কাজ করতে করতে একেবারে সন্ধ্যা হয়ে গেল। তো তিনি ঠিক করছেন যে সন্ধ্যার পর থেকে আর ওরকম বেরোবেন না। তিনি এটা চিন্তা করছেন যে শুধু পাম্প ছাড়া লাগবে, দিন পাম্প ছাড়াটা খুব জরুরি। তিনি চিন্তা করছেন যে রাত্রেবেলা উঠে দোয়া দুধ পড়ে যে পাম্পটা ছাড়বেন, ছেড়ে এসে আবার তিনি ঢুকে থাকবেন। এই তো ওইভাবে করেই তিনি রাতের বেলা কোনো মতে ভয়ে বেরোলেন। তো দেখতেছেন একেবারে ঝিঝি পোকা ডাকতেছে, চুপচাপ যে আস্তে করে পাম্পটা ছেড়ে এসে শুয়ে পড়লেন। তো চলে গেল প্রথম দিন। এখন দ্বিতীয় দিন মানে এরকম তার দিন কাটছে। সন্ধ্যার পরে তিনি মোটামুটি চিন্তা করলেন যে আজকে তো আসবে, মানে হেলাল ভাই আসবে। তো এই চিন্তা করে নিজে খাবার দাবার রান্না করছিলেন, তারা মাছ নিয়ে আসছিলেন, তো বড় বড় সরপুটি মাছ। তো তিনি মাছ ভাজছেন বিকাল বা সন্ধ্যার সময়, মাছ ভাইজা টেজা পুরো রেডি করছেন। তো চিন্তা করছে হেলাল ভাই আসলেও খাবে, নিজে খাইলেন, খেয়েটে, এবং চারিদিকে এমন গন্ধ হয়ে গেছে। তাদের যে কোয়ার্টারটা ছোট, তো ওই কিচেনের পাশে আবার ওরকম জানলা টালনা নাই, ওই জাস্ট একটা ফ্যান দিয়ে একটু বাতাস বেরোয়, ওরকম না, মানে পুরা। তো তিনি দরজা খুলে রাখছেন সন্ধ্যার পরে, চিন্তা করছে হেলাল ভাই তো চলে আসবে। তো এইদিকে সন্ধ্যা হইতেছে, হেলাল সাহেবের আর খবর নাই। তো তখন রুবেল ফোন করলেন হেলাল সাহেব, যে ভাই আসতেছেন না? আমি আসতে পারি, হয়তো আমার আস্তে আস্তে রাত হইতে পারে, রাতটা নামাই দিয়ে যাবে হয়তো আমার, থাকো এসে। বলছে ঠিক আছে, খাবার দাবার রেডি করে রাখছি আপনার জন্য, এসে খায়েন, আমি শুয়ে পড়বো না। বলে সে মোটামুটি হাঁটাহাঁটি করলো তাদের কোয়ার্টারে আসবে, এই ধোঁয়া টোয়া রান্নার এগুলো বের করে দেওয়ার জন্য। হাঁটাহাঁটি করে সে যে দরজা লাগায়, চিন্তা করে শুয়ে পড়ি, হেলাল ভাই আসলে তারপরে পাম্প টাম ছাড়বো না, এখন একটু ঘুমায় যায়, অথবা হেলাল ভাই নিজেই ছাড়বে, অসুবিধা নেই। তো সে তো বলছে যে রাতটা নামাই দিবে তারে, তো আমি শুয়ে পড়ি, আর গেট নক করলে খুলে দিব, এই চিন্তা করলো। তো চিন্তা করে সে ঘুমায় পড়ে, এবং ঘুমায় কিছুক্ষণ পর সে একেবারে ঘুমে তলায় যায়। তো কতক্ষণ ঘুমাইছে বলতে পারে না, হঠাৎ করে একটা শব্দ হইলো, কেমন যেন একটা শব্দ হয়েছে, ধুম ধুম করে শব্দ হয়েছে, শব্দতে তার ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভাঙার পরে দিক ওদিক তাকাইতেছে, মানে রুবেল বোঝার চেষ্টা করতেছে যে কিসের শব্দে ঘুম ভাঙলো। তো তাকায় দেখতেছে যে তার রুমের কিন্তু লাইট বন্ধ, কিন্তু তাদের প্লাগের মধ্যে একটা ছোট্ট ডিম লাইটের মতো লাগানো থাকতো, ওটাতে হালকা আলো আসে। তো ওইটা আলোতে দেখতেছে যে তার যে রুমের দরজাটা খোলা, বাইরে একটা আলো জ্বলতো ওইদিকে, ওই পাশে, ওই আলোটা হালকা এখানে এসে পড়ছে। সে চিন্তা করলো যে আসছে নাকি, হেলাল ভাই আসছে নাকি। তো হেলাল ভাই দরজা খুললো কেমনে? দরজা কি তার কাছে কোনো চাবি আছে? মানে ওইটা তো বোল্ট লক, এরকম গোল ঘুরানো, হাত মানে হ্যান্ডেল ঘুরানো বোল্ট লক। চিন্তা করছে যে ওইটা ঘুরে ঢুকছে নাকি। আমি তো অবশ্য ছিটকানি মারি নাই। তো চিন্তা করলো আসতে পারে, তো খুলে যে কলের দিকে গেছে, এই সেই হাত মুখ ধুইতে গেছে। তো তারপরে সে উঠে সে হেঁটে গেল দরজার দিকে যেয়ে দেখলো যে হ্যাঁ, দরজার লক খোলা, মানে এখান থেকে একটা চাপ দিয়ে দেয় আর কি, টাস করে চাপ দিয়ে লাগায় দেয় আর কি। ওখানে যেহেতু চুরির এরকম ব্যাপার নাই, মানে সাধারণত এরকম জায়গায় কোনো চুরি এরকম হয় না, পানিশমেন্ট তো অনেক কড়া। তো এই কারণে মানুষ এত চিন্তা করে না, ওই যে ভিতরে ঢুকায় যে সুইচটা, বাটনটা চাপ দিলে লক হয়ে যায়, ওইভাবেই থাকে মানুষ। তো সে দেখতেছে যে বাটন মানে খুলছে, কেউ চাবি দিয়েও খোলা যায় পাশ থেকে। তো সে মনে করছে হয়তো হেলাল ভাই আসছে, চিন্তা করে সে আস্তে করে দরজাটাকে চাপায়, সে যে ওই যে তাদের যে কিচেন, ওখানে যায়, যে মুখটা একটু ধোয়ে একটু পানি দিয়ে মুখের মধ্যে তার অভ্যাস, একটু পানি খেয়ে যে সে চিন্তা করে যে শুয়ে পড়ি, হেলাল ভাই যেহেতু আসছে, মোটরও তিনি চালাবে, মানে পাম্পও সে চালাবে, অসুবিধা নেই। সে গেটটাকে এমনি আবার লাগাই দেয়, মানে ওই যে সুইচ টিপে না, জাস্ট লাগাই দিয়ে শুয়ে পড়ে। তো শুয়ে তার মানে ঘুমের চেষ্টা করতেছে, চোখে কেমন জানি একটা ঘুম ভাব যেহেতু ছিল চলে আসছে। এই সময় সে হঠাৎ করে ফিল করলো যে ঘরের মধ্যে কেউ আছে। তো সে কিন্তু স্পষ্ট তার এতটুকু মনে আছে, সে দরজাটাকে জাস্ট লাগায় আসছে, মানে লক চাপ দেয়, দরজাটাকে সে লাগাইছে। কেউ তো ঢুকলে গেট খুলে ঢুকবে, সে দরজা খোলার শব্দ পাবে, সেগুলো তো পায় নাই, কিন্তু তার মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ আছে। চিন্তা করলো হেলাল ভাই কোথায় ছিল, আমি তো একটু আগে রান্নাঘরেও গেলাম, তখন নাই, কি ব্যাপার। তো এর মধ্যে সে ওইদিকে শব্দ পাইতেছে ঘরের মধ্যে, কেমন জানি মানে টক টক কট 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 শব্দ হচ্ছে, কেমন একটা নড়াচড়া শব্দ হইতেছে। ঘটনা কি? তো তাদের একটা টেবিল ছিল, টেবিলটা হচ্ছে মানে তার বিছানা আর হেলাল সাহেবের বিছানা, এই পাশে
মানে হেলাল সাহেবের মাথার কাছ দিয়ে হচ্ছে কিচেনে যাওয়ার রাস্তা, ওইখানে কিচেনে যায়, আর এই পাশে তার মাথার থেকে একটু সাইড হলো টেবিল, ওখানে বসে দুজন খাইতো আর কি। অনেকে আছে ওই যে মাটিতে বসে খায়, কিন্তু ওখানে মাটিতে বসে খাওয়ার মতো যথেষ্ট জায়গা ছিল না ওখানে, তারা দুজনেই টেবিলের মধ্যে বসে খেত। তো সে সাউন্ড পাইতেছে, মনে হচ্ছে টেবিলের ওই সাইডটাতে একটা চেয়ার আছে, ওইখানে মনে হচ্ছে শব্দ হচ্ছে। তো চিন্তা করলো ঘটনা কি। তো সে আস্তে করে মাথাটা একটু উঁচা করলো, উঁচা করে তাকায়, বোঝার চেষ্টা করতেছে হালকা যে একটু আলো আছে ডিম লাইটের মতো, ওটা ঠিক ডিম লাইট না, একটা এশিয়ান প্লাস্টিকের মধ্যে একটু হালকা আলো, ওখান থেকে অল্প আলো এসে ওখানে লাগতেছে টেবিলের ওখানে, একটা বোঝা যাচ্ছে টেবিলটা, এবং তারপর একটা অবয়ব বোঝা যাচ্ছে। চোখে অন্ধকারটা শুয়ে আসলে কয়েক সেকেন্ডের মধ্যে এখানে মানে ভয় পেয়ে গেল আসলে রুবেল হোসেন। তার কাছে মনে হলো ওই চেয়ারটার ওইখানে বড় কোনো সাপের মাথা, ফনা ধরা, এবং এটা এত বড় ফনা, প্রায় 1.5-2 ফিট একটা ফনা, এরকম মনে হচ্ছে ওই জায়গাটা অবয়বটা এরকম মনে হইতেছে ঠিক মানে তাদের ওই চেয়ারের উপর, এবং ওই চেয়ারের উপর বসে টেবিলের থেকে কিছু নিচ্ছে এরকম ভাবে। তো ভয়ে তার কলিজা উড়ে গেছে রুবেলের, এবং রুবেল তখন করছে কি মানে হাত দিয়ে এরকম থাবাচ্ছে শুধু আস্তে আস্তে, তার বালিশের কাছে ওখানে তার ফ্ল্যাশ লাইটটা ছিল, টর্চ লাইটটা, ওইটা বের করে সে আলো মারছে। মিলি সেকেন্ডের মধ্যে আলোটা যে পড়লো, এবং আলোটা যে পড়ার পরই সে তার মনে হলো যে সাপের অবয়ব যে দেখছিল ওইটার থেকে একটা মানুষ বসা এখানে, এবং মানুষ মানে কি ওই যে সে ইকে দেখে আসছিল ওই মাঝরার মধ্যে জসিম লোকটাকে, জাস্ট জসিম ওখানে বসে আছে, তার গায়ে শার্ট পরা, এবং জসিমের মুখের মধ্যে তাদের এই যে মাছ, সে মাছ বেছে রাখছে, সেই মাছের কাঁটাটা, মাছটা নাই কাঁটাটা ধরা মুখের মধ্যে, এবং এইভাবে করে তার দিকে তাকাইছে জসিম, দেখে হাসতেছে এরকম, মুখের মধ্যে একটা হাসি, চাপা হাসি। সে দেখলো জসিমের চোখ দুটা জ্বলে উঠছে, দপ করে জ্বলে উঠছে, মানে চোখের মনিটা জ্বলতেছে ভিতরে। তার দিকে তাকায় একটা মুচকি হাসি দিয়ে, মুচকি হাসিটা বেশ মনে হচ্ছে ইভেল টাইপের হাসি দিয়ে বলতেছে, মাছটা খুব মজা করে ভাবছেন, খুব মজা হয়েছে, খুব ভালো লাগতেছে, এই আলো সরান, আলো মারছেন কেন আমার দিকে। এটা শোনার সাথে সাথে রুবেলের বুকের মধ্যে থরথর করে কাঁপন উঠে গেল। সে সাথে সাথে লাইটটা সরায় ফেললো এবং লাইটটা নিভাই দিল। লাইট নিভানোর সাথে সাথে আবার এই যে অন্ধকার, এটার মধ্যে তার কাছে মনে হইতেছে ওই যে সাপের মতো একটা অবয়ব ওইখানে বসা, এবং ওইটা ঠিক মানুষের মতো সাইজের সাপ। এত ভয়ঙ্কর লাগলো তার কাছে, সে ভয়ে গুটি সুটি মেরে গেল দেয়ালের সাথে। ওই পাশ থেকে শুনতেছে সেই জসিমের কণ্ঠে, এত ভয় পাইতেছেন কেন, আমি জসিম। এই জসিম বলতেছে, এবং তার মন ভিতর থেকে মনে হয় ভিতর থেকে একটা হাসি উঠতেছে এরকম, মানে মানে এত ভয়ঙ্কর ব্যাপারটা রুবেল বলতে পারবে না। এক সেকেন্ড পর দেখলো মনে হলো যে সাপের মতো জিনিসটা নেমে গেল, ওখান থেকে নেমে দরজার দিক গেল, এবং তারপর সে দেখলো দরজাটা খুলে গেল অটোমেটিকলি বাইরের হালকা আলোতে। এইবার সে দেখতেছে কুচকুচে একটা সাপ বের হয়ে যাচ্ছে তার দরজা দিয়ে, এরকম মোটা, মানে এরকম মোটা। সে আলো মারছে, সাথে সাথে ফ্ল্যাশ লাইট মারছে ওদিকে, ফ্ল্যাশ লাইটটা মারার সাথে সাথে ওটা ঘুরে এরকম ফনা তুলছে তার দিকে, পুরো আলোটা যে পড়ছে কুচকুচে কালো এরকম। সে পুরো দেখতেছে চোখ দুটা জ্বলতেছে, একটু আগে ওই জসিমের চোখ যেরকম জ্বলছিল সেরকম, এবং সেই সাপের দুইটা সামনে যে দাঁত ফ্যাং সে দেখতে পারছে এরকম ভাবে, মুখি করে এত বড়, মানে ফনাটাই এত বড়। মানে ভয়ে আত্মা উড়ে গেছে, মানে রুবেল হোসেন ভাবতে পারতেছে না, সে মনে মনে সাথে সাথে দোয়া পড়তেছে, এবং মুখ দিয়ে দোয়া বেরিয়ে গেলো, জোরে জোরে দোয়া পড়া শুরু করলো। এবং সে দেখলো যে সাপটা ঘুরে চলে গেল ওইখান থেকে। সে তাড়াতাড়ি দোয়া পড়তেছে এবং পা রাখতে পারছে না, ভয়, এত ভয় লাগতেছে তার। ভয়ের চোটে সে এক সময় সে একটু সম্বিত ফিরলো, ভাবলো যে ভাই আমার তো কিছু করতে হবে, মানে এরকম বসে থাকলে তো হবে না, ভয়। তো সে উঠে গিয়ে দরজাটার মধ্যে হাত দিল, দেখলো ঠান্ডা নব এবং হালকা বাতাস আসতেছে দরজার ফাঁক দিয়ে, দরজাটাকে পুরো লাগাই দেওয়া যায় নাই। তো সে জোরে চাপ দিয়ে দরজাটা লাগাই দিল, লাগাই দিয়ে আবার সুইচ টিপে দিল, টিপে ঘরের বাতি জ্বালাইলো। বাতি জ্বালায় দেখতেছে যে তার ওখানে যে খাবার ছিল খাবারটা নাই, এবং মাছের শুধু কাঁটাগুলো আছে, আর কিচ্ছু নাই, সব নিয়ে গেছে, সব খেয়ে ফেলছে এখানে। এবং সে অবাক হইলো যে কে খাইলো, মানে খুবই একটা আজব কাণ্ড। তো সে তাড়াতাড়ি এই প্লেটটার দিকে, মানে হাত দিতে তার ভয় লাগছে প্লেটটা হাত দিয়ে ছুঁইতে, তো সে তাড়াতাড়ি লাইটটাকে জ্বালায় রেখেই বিছনার মধ্যে চলে আসলো। এসে কাঁথা মুড়ি দিয়ে, তার কাছে মানে কাঁথা ছিল, কাঁথা মুড়ি দিয়ে সে শুয়ে আছে, মাথাটাকে ঢেকে রাখছে, হাতে ফ্ল্যাশ লাইট, এবং মনে মনে দোয়া পড়তেছে। অনেকক্ষণ পর তার ঘুম চলে আসছে চোখে, মনে হচ্ছে যে ঘুমিয়ে চোখ লেগে যাচ্ছে, ঘুমায় যাবে সে। এই সময় সে দরজার মধ্যে আবার নক শুনলো, ধপ 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 ধপ। তবে এইবার কিন্তু একটা কাজ করছিল রুবেল, দরজা লাগানোর সময় বিসমিল্লাহ বলে দরজাটা লাগাইছিল সে, মানে সুইচটা দরজা লাগায় বলছে বিসমিল্লাহ বলে দরজা লাগাই দিছিল সে। ধপ 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 নক হইতেছে, তো সে কোনো করে না, উত্তর দেয় না, কারণ এত রাত্রেবেলা তার মাঝরাতে কেউ আসবে না। আর যদি আসে তাহলে বলবে, হেলাল আসলেই বলবে যে এই দরজা খুলো।
ওই পাশ থেকে বলতেছে কে একদম কঠিন কথা এসে শুনতেছে যে ওই যে জসিম যে সেই কণ্ঠ বলতেছে, এই রুবেল মিয়া, দরজা খুলো, দরজা খুলো, একটু আসি, তোমার ঘরে আসি, খেয়ে গেলাম, কিছু বলবা না আমারে? কোনো কথা বলতেছে না, রুবেল সাহেব চুপচাপ বসে আছে, কোনো উত্তর দিতেছে না। তারপর বলছে, এই রুবেল মিয়া, এইভাবে খাবার রাখো, মাঝে মাঝে খামো আইসা, বলে আবার হাসতেছে। তারপর রুবেল হোসেনের মনে হলো যে তার ঘরের আশপাশ দিয়ে কেউ হাঁটতেছে, শব্দ পাচ্ছে সে। তারপর কিছু মানুষের কণ্ঠ শুনলো যে একসাথে কয়েকজন মানুষ গল্প করতেছে বা কথা বলতেছে তার বাসার আশেপাশে। খুব ভয় পেয়েছে সে, এবং এরকম অনেক রাত পর্যন্ত সে শব্দ পেল। কোন সময় যে সে ঘুমায় গেছে রুবেল হোসেন সাহেব তার আর কোনো খেয়াল নাই। সে মানে হয়তো ভয় বেহুশ হয়ে গেছিল বা ঘুমায় গেছিল। সকালবেলা তার ঘুম ভাঙছে, দরজার মধ্যে জোরে জোরে নকে। ওই নকটা তার কাছে মনে হচ্ছিল সেই রাতের নক। সে কোনো কথা বলতেছে না, চুপ করে আছে। একটু পরে জোরে জোরে নক হইলো। সেই হেলাল সাহেব বললো, এই রুবেল, ঠিক আছো তুমি? এই রুবেল, ঠিক আছে, আমি হেলাল ভাই বলতেছে। তখন সে তাড়াতাড়ি উঠে যায়, দরজা খুললো। তো তখন হেলাল সাহেব দেখে যে আয়সা ঢুকছে। রুবেলকে দেখে বলে, কি অবস্থা তোমার, এরকম অবস্থা কেন? গায়ের মধ্যে সে কাঁথা পেঁচানো, মাথায় হাত দিয়ে দেখে যে জ্বর, তার চেহারা চোখ লাল হয়ে আছে। তোমার শরীরে তো অনেক জ্বর, তোমার চেহারা দেখে বোঝাচ্ছে জ্বর, তোমার চোখ লাল হয়ে গেছে, কি ব্যাপার? তখন রুবেল হোসেন বলে যে আমি ভয় পাইছি কালকে রাত্রে। বলে কি? বলে যে এরকম এরকম ঘটনা। তো তখন অবাক হয়ে সেই হেলাল সাহেবও দেখলো যে তার প্লেট ওখানে কিন্তু পড়ে রয়েছে, প্লেটের মধ্যে শুধু মাছের কাঁটাটা আছে, আর কিছু নাই, এরকম পড়ে রয়েছে। তখন বলে যে তুমি ওই যে ওই দিন রাত্রে বেরিয়েছো না, ওই দিনই তুমি জিন নিয়ে আসছো এখানে, তোমার বলছি না এখানে জিন আছে? তখন বললো যে ওই জসিম লোক তো এটা না, ওই লোকটা হয়তো ওই জসিমের রূপ নিয়ে ওই জিন আসছিল তোমার এখানে। যাই হোক, দেখি আমি কফিল্ডে বলবো এখানে একটু করার ব্যবস্থা করতে, ঝাড়ার ব্যবস্থা করতে ঘরটারে, এখানে মনে হয় হয়েছে, খারাপ হয়েছে। যাই হোক, তখন ওই হেলাল সাহেব এসে রুবেল হোসেনকে ওষুধ দিছিল, জ্বরের ওষুধ, জ্বর টর যাতে নেমে যায় এরকম। দোয়াদুর পরে ফু দিল নিজের, তারপর ইকেও ফু দিল, রুবেল হোসেনকে ফু দিল, নিজের ঘর বন্ধ করলো। বলে যাই হোক, তারা ঘরের মধ্যে ছিল এবং ওই মাছের কাঁটা তারা বাইরে ফেলে দিছিল, ওটা রাখেই নেই ঘরের মধ্যে, মাছের কাঁটা বাইরে ফেলে দিয়েছিল। এবং তারা দুইজন রাতের বেলা বেশ ভয়ে ছিল, এবং এরপরে নাকি 2-3 দিন তাদের দরজায় সেরকম কে নক করছে, আর হাসতো, কথা বলতো না। এবং এবারে হাসিটা ছিল আরো ভয়ঙ্কর, বেশ ভারী বাজখাই কণ্ঠে হাসতো, মানে অমানুষিক কণ্ঠ, মানে এই কণ্ঠটা মানে মানুষের কণ্ঠ না, বাইরে হাসতো। এবং এই হাসি শুনে নাকি আত্মা উড়ে যেত, দুইজনই শুনছে এই হাসি। তো তখন পরবর্তীতে হেলাল সাহেব তাদের কফিলকে বলে যে এখানে এরকম সমস্যা, তো পুরোটাই বলে ঘটনা কি ছিল। তো কফিল নাকি বলে যে আল্লাহ, তোমরা কি ভয়ের কাজ করছো, এখানে তোমাদেরকে আসলে বলে দেওয়া উচিত ছিল, এটা আমারই ভুল। আমি রুবেল তো নতুন আসছে, তাকে বলা উচিত ছিল যে এইখানে না হাঁটে, এই যে জমিগুলা এগুলোর মধ্যে দিয়ে উল্টাপাল্টা জিনিস চলাফেরা করে। এবং এইখানে যারা এই চাষাবাদ করে এদের মধ্যে কিছু মানুষ ছিল আগে, তারা জিনে যে কাজও করাইতো, এই জিনে সেখান থেকে ফসল কাটতো তাদের। তো এইগুলা এখানে অনেকে আছে, রয়ে গেছে এখানে, এবং তারা এই মানুষকে তো সহ্য করতে পারে না, মানুষকে দেখলেই তারা এরকম বদার করে। ওই যে রুবেল গেছে এখানে, যে ওই সময় তাকে করছে। তো যাই হোক, তিনি তখন তাদের ওইখানকার একজন এই আলেমকে নিয়ে আসে, আলেম এসে জায়গাটা ঝেড়ে দেন, তাদের ওই মাজরার ওই জায়গাটা বন্ধ করে দেন, তাদের যে রেসিডেন্সিয়াল জায়গাটা ওটা বন্ধ করে দেন, এবং বলে যে যখনই তোমরা এই পাম্পে পানি ছাড়তে যাবা, দোয়া পড়ে শরীর বন্ধ করে তারপর যে পানি ছাড়বা রাতের বেলা, এই আর যখন ফসল তোলা হবে তখন তো তোমাদের সাথে লোক থাকবে, ওরা তো থাকবেই, তখন বেশি মানুষ থাকলে এগুলো আর সমস্যা করে না। তো যাই হোক, পরবর্তীতে আস্তে আস্তে রুবেল সাহেব ওখানে থাকতে থাকতে অভ্যস্ত হয়েছে, এবং তিনি জানে যে ওইখানে উল্টাপাল্টা আছে। তিনি এর মধ্যেও নাকি রাতে দেখছে, এরপর অনেক দিন পরে তিনি দেখছে রাতের মাঝে তাদের যেই ওই ফসলের মাঠের ওই সাইড দিয়ে লম্বা, একেবারে খেজুর গাছের কাছাকাছি সমান লম্বা নাকি কিছু একটা হেঁটে হেঁটে যায়, পুরো ওদিক দিয়ে পার হয়। তো তিনি দূর থেকে দেখছেন, তো থেকে ভয় পাইছেন, কিন্তু একদিনে তো একটু অভ্যস্ত হয়েছেন ওই এলাকা সম্বন্ধে, এর জন্য আর কেয়ার করেন নেই। তো তিনি জানেন যে ওইখানে নাকি এরকম উল্টাপাল্টা জিনিস চলাফেরা করে। আর ওইখানে ওই যে পরে ওই জসিম লোকটার সাথে পরে একবার দেখা হয়েছে তার, জসিম লোকটা বলছে যে আল্লাহ, কি বলেন ভাই, আমারই তো ভয় লাগতেছে, আমি আপনার এখানে কিভাবে যাবো, আমার রূপ নিয়ে আইছে। শুনে খুবই ভয় পেয়েছে সে বলে যে না, কিভাবে সম্ভব বলেন ভাই, আপনি মাদ্রা কাছে হইলো, আমরা তো এগুলো জানি যে এখানে এরকম হাঁটা চলা ঠিক না, এর জন্য রাত্রেবেলা কখনো আমরা বেরি না, ওই দিনে কখনো যদি কারোর সাথে কারো দেখা হয় এটা, নাহলে রাস্তা দিয়ে চলাফেরা করি, এই মাঠ দিয়ে চলাফেরা করি না, এটা ঠিক না। তো এরপর থেকে আর কখনোই উনি এরকম হাঁটে নাই, রাত্রেবেলা দূরে কোথাও যান নাই, ওই হাঁটলে ওই তার ইসের সামনের অংশে হাঁটা চলা করতেন, ওই মাদ্রার সামনের যে জায়গাটা ওই হাঁটা চলা করতেন, দূরে কোথাও যাইতেন না।
তো এটাই রুবেল হোসেন বলছেন যে ওইখানে অনেক বেশি জিন আছে, যারা অনেকেই নাকি দেখেন, যারা খোলামেলা জায়গায় কাজ করেন তারা নাকি এরকম অনেকেই জিনের দেখা পান। আর আসলেই ভয়ের, রাতের বেলা যদি এরকম কিছু দেখেন, এটা কিন্তু মানুষের ভয় আত্মা উড়ে যাওয়ার মতো একটা ব্যাপার। এটা বাংলাদেশের বাইরের ঘটনা। নদীপথ থেকে, দেশ থেকে অন্য দেশ লোকাল মানুষজন প্রায় সময় যাতায়াত করে নদীপথ দিয়ে। প্রত্নতত্ত্বদের কাছে সেই জায়গাটা বেশ পরিচিত জায়গা। কয়েকশো বছর পুরনো কিছু স্থাপনার পাশাপাশি সেই জায়গায় বেশ কিছু আবাসিক ঘর বাড়ি আছে, যা সেই স্থাপনাগুলোর মতোই পুরাতন। সেখানকার এক অস্থায়ী বাসিন্দা লীনা কুমারী, যিনি সেখানকার কোন একটা হাসপাতালের নার্স হিসেবে নিযুক্ত রয়েছেন। 2007 সালে সে গ্রামের পুরনো একটি বাড়ি কিনে নেয় লীনা কুমারী তার পরিবার নিয়ে নতুন বাড়িতে চলে আসে সকল কাগজপত্রের কাজ শেষ করে। তার পরিবারে সে ছাড়াও তার 28 বছরের ছেলে আছে রয়, এবং 26 বছরের ছেলে আছে লিলির 2 সন্তান মুকেশ ও শিব, এবং এই দুজন সহ 16 বছরের একটি ছেলে আছে প্রসন লীনা কুমারের নিজের সন্তান নয়, তবে ছোটবেলা থেকে এই পরিবারের সাথেই থাকে। লীনা প্রসনকে ছোট থেকেই নিজের সন্তানের মতো বড় করে। নতুন বাসায় এসে তারা বেশ খুশি ছিল। বিশেষ করে মুকেশ আর শিব বেশ আনন্দিত ছিল। তারা বাসায় এসে যে যার মতো রুম বাছাই করতে শুরু করে, মানে কে কোন রুম নেবে তা নিয়ে বাছাই করা। বাড়িটা পুরাতন হলেও দেখতে অসম্ভব সুন্দর ছিল, কিন্তু বাড়িতে প্রবেশ করার সাথে সাথেই রয়ের কাছে কেমন অস্বস্তি লাগছিল। সে মাঝে মাঝে গরম ও ভারী বাতাস অনুভব করতে লাগে। তার একটা চিন্তার মাঝেই হঠাৎ লিলি বলে ওঠে, বাড়ির জানালাগুলো খুলে দাও, তাহলে বদ্ধ ভাবটা বেরিয়ে যাবে। লিলির এমন কথা শুনে রয় ভাবে, হয় এজন্যই তার কাছে এমন লাগছে, বদ্ধ জিনিসটা বেশি খারাপ লাগছিল তার কাছে। তবে এমন ছোট ছোট বিষয় সে নিয়মিত উপলব্ধি করতে থাকে। এটা তখন সবে শুরু, কিন্তু এগুলোকে সে ওই মুহূর্তে অশরীরের অস্তিত্ব কিছু একটা দিবে সেরকম জিনিস চিন্তা করতে পারেনি। কিন্তু সবসময় তার ভাবনা ছিল যে এইখানে কোনো একটা গোলমাল আছে, কোনো একটা প্রবলেম আছে এই জায়গায়। সে নিজের মধ্যে এসব নিয়ে ভাবতে থাকে। স্বাভাবিকভাবেই এই জিনিসগুলো যখন কারো মাথায় আসে, তখন সে নিজের মধ্যেই বিষয়টা রাখতে সবচেয়ে বেশি পছন্দ করে। তাই ব্যাপারটা নিয়ে কাউকে বলা যাবে এবং বললে সেটার রিয়াকশন কি হবে সেই জিনিসের কথা চিন্তা করে তিনি আর কাউকে কোনো কিছু জানাননি। হয় কেউ হাসতে পারে, না হয় অহেতুক কেউ ভয় পেতে পারে। রয় যখন এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত, তখন তার মা লীনা চাকরি করছেন এবং চাকরির পাশাপাশি নিজের বাড়ি নিজ মতো সাজাতে ব্যস্ত রয়েছিলেন। সে এই সমস্ত ব্যাপারে কিছু জানতো না এবং কখনো কিছু তিনি এসব জিনিসের ব্যাপারে অনুভবও করেননি। হঠাৎ একদিন লীনা তার ঘরে কাজ করার সময় লক্ষ্য করে তার পাশের রুমের লাইটটা নিজেই জ্বলছে, নিজেই বন্ধ হচ্ছে। লীনা ভাবে হয়তো বাড়িতে থাকা বাচ্চারা দুষ্টুমি করছে। তো যে রুম থেকে এরকম লাইট বন্ধ হচ্ছিল জ্বলছিল, সেই জায়গায় ও আসলে বলতে যায় যে বিরক্ত হচ্ছে, ও বাচ্চাদেরকে বলতে যায়, কেউ মানা করতে যায় এরকম কাজ করো না। কিন্তু অবাক করার বিষয় যে সে সেখানে যে কাউকে দেখতে পায় না। কিন্তু সে যখন সেখানে দাঁড়িয়েছিল তখনও সেই বাতিটা জ্বলছিল, নিভছিল। তারপর থেকে সেও তার ছেলে রয়ের মতো অস্বাভাবিক ব্যাপারগুলো ধীরে ধীরে লক্ষ্য করতে শুরু করে। সে মাঝে মাঝে প্রচুর পায়ের শব্দ পেতে থাকে, যা বাড়ির বাচ্চাদের না, কারণ যে মুহূর্তে শব্দগুলো পাওয়া যায় সেই মুহূর্তে বাড়ির বাচ্চাগুলো পড়াশোনার জন্য বাড়ির বাইরে থাকতো। সেজন্য বাড়ির বাচ্চাদের শব্দ এগুলো হবার কথা না। সে দেখতে পেত বাড়ির জিনিসপত্র নিজে নিজেই সরে যাচ্ছে, আবার কোথাও কিছু রেখে আসার সময় পেছন ঘুরে তাকালেই দেখা যেত জিনিসটা অন্যত্র পড়ে আছে। এদিকে প্রসন নতুন বাড়িতে আসবার পর থেকে ওর মধ্যে কেমন একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। স্বাভাবিক পরিবর্তন না, অস্বাভাবিক পরিবর্তন। খুব বদমেজাজি এবং ও খিটখিটি স্বভাবের হয়ে যাচ্ছিল। কারো সাথে তেমন কথা বলতো না, কিন্তু ও সাধারণত এরকম না, যা বাড়ির সবাই মোটামুটি একটা সময় লক্ষ্য করছিল। একদিন লীনা তার কাজে ব্যস্ত এমন সময় লক্ষ্য করে যে প্রসনের ঘর থেকে কে জানি উচ্চ স্বরে গান গাইছে এবং ওখান থেকে গান বাজনার শব্দ পরিষ্কার আসছে। লীনা কয়েকবার প্রসনকে সেই শব্দ কমানোর জন্য জোর গলায় বললেও যখন তিনি দেখেন গানের শব্দ কমছে না,
তখন সে নিজেই সিদ্ধান্ত নেয় যে সে তার রুমে যাবে। তখন সে প্রসন্নের ঘরে গেলে যে দেখতে পায় প্রসন্ন ঘরে নেই। তখন লীনা নিজেই সে গানের শব্দ কমিয়ে প্রসন্নের ঘর থেকে বেরিয়ে আসবে। এমন সময় লীনা প্রসন্নের ঘরের একটা দেয়ালে লক্ষ্য করে অদ্ভুত সব পেন্টাগ্রাম আঁকা। তখন লীনা প্রসন্নের ঘরের একটা বই দেখে চমকে ওঠে, যে বইটা ছিল তন্ত্রবিদ্যার, আর বইয়ের সাথে অনেক মোমবাতিও ছিল। তার ঘরে এমন জিনিসপত্রগুলো দেখে লীনা কুমারী প্রসন্নকে অনেক বকাঝকা করে, বলে এই বাড়িতে এসব করা যাবে না, এগুলো কি করছো তুমি? এবং সে এসব পছন্দ করে না, সেটা সে বোঝাতে চাইছে। এক পর্যায়ে প্রসন্ন রাগ করে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে প্রতিনিয়ত বাড়িতে কোনো না কোনো ঘটনা ততক্ষণে ঘটে যাচ্ছে। রয় ও তার মা বুঝতে পারছে না বাড়ির ভেতর কি আছে আর এই সমস্যাগুলো কে করছে, কারণ তখন তারা দুজন এর কারণ খুঁজতে শুরু করে, কিন্তু একে অপরের সাথে কিছুই শেয়ার করে না। শুধু বাড়ি আর প্রসন্নই নয়, কয়েকদিনের মাঝে লীনাও পড়ে যায় এক বড় সমস্যায়। কাজ করার সময় সে পিঠে আঘাত পায় এবং এই আঘাত পাওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করে একটা সার্জারি করাতে হয়। সার্জারি করার কয়েকদিন পর লীনাকে বাড়িতে আনা হয়। প্রায় সময় সে তার রুমেই কাটাতো বিশ্রাম করার জন্য। এমনই একদিন বিশ্রাম করার সময় লীনার ব্যথা ও যন্ত্রণা ছাড়াও অজানা এক কারণে তার ঘুম ভেঙে যেতে থাকে বারবার। যতবারই চোখ লেগে যায় কিছুক্ষণের মধ্যেই ঘুমটি ভেঙে যায়। অবশেষে সে বিরক্তিকতার সাথে চোখ খুলে দেখে তার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যার গায়ে ছিল 1800 শতাব্দীর জামা কাপড়। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলে আর ভাবে চোখ বন্ধ করলে হয়তো মেয়েটা চলে যাবে। তার কিছুক্ষণ পর সে চোখ পুনরায় খুললে মেয়েটাকে সে দেখতে পায় না। সে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়, কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ দীর্ঘায়িত হয় না। সে অনুভব করে সে মেয়েটা এবার তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। লীনা বুঝতে পারে এতদিন যাবৎ তাদের বাড়িতে যা ঘটছে তার সবকিছুর মূলে রয়েছে এই মেয়েটা। এসব ভাবনার মধ্যে লীনা মেয়েটির দিকে তাকাবে বলে কিছু করার সাহস পাচ্ছিল না, তাকানোর সাহস পাচ্ছিল না। একটা সময় লীনা জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফেরে তখন লীনা কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বিষয় নিয়ে ভাবতে থাকে এবং আশেপাশে চারিপাশে ভালো মতো লক্ষ্য করে দেখে না, এবার সে মেয়েটিকে আর দেখা যাচ্ছে না। লীনা যেন স্বস্তি ফিরে পেল এই ভেবে যে অবশেষে সব সমস্যার কারণ জানতে পারা গেল। হয়তো এই মেয়েটি সব সমস্যার মূল। লীনা আবারও ঘুমিয়ে পড়ে, কিন্তু লীনা এটা জানতো না যে ওই মেয়েরূপী অবয়বটা তারও তার পরিবারের জন্য কতটা ক্ষতিকারক হয়ে দাঁড়াবে সামনে। 2 মাসের মধ্যে লীনা সুস্থ হয়ে ওঠে, কিন্তু এর মাঝে প্রসন্ন চেষ্টা করতে থাকে অশরীরীদের মাঝে জড়িয়ে পড়ার। প্রসন্ন তার বান্ধবী নিয়মিত চেষ্টা করতে থাকে যাতে তারা অশরীরীদের ডেকে নিজেদের কাজ করতে পারে। একদিন তাদের এই কর্মকাণ্ড রয় দেখে ফেলে। রয় তাদের এমন কাজ দেখে বেশ অবাক হয় এবং তাদেরকে শাসিয়ে দেয় যাতে তারা বাড়িতে এই সমস্ত কাজ আর না করে, আর এসব কাজ যেন তারা ছেড়ে দেয়, কারণ এমন কাজ কারোর জন্য এটা ভালো নয়। রয় বুঝতে পারে তার এমন কথাবার্তায় প্রসন্নের মধ্যে আসলে কোনো পরিবর্তন আসবে না, তাই রয় তাদের নিয়মিত নজর রাখতে শুরু করে যাতে তারা এই সমস্ত কাজ আর করতে না পারে। যেহেতু তারা বাড়িতে কিছু করতে পারছে না, তাই তারা দুজনে আত্মা বশীকরণের রিচুয়াল করার একটা ফাঁকা জায়গা খুঁজে বের করে। জায়গাটা হলো একটি পরিত্যক্ত ভাঙা বাড়ি। সেখানে কিছুদিন রিচুয়াল করার পরে এক রাতে তারা সফল হয়। তারা কোনো একটা এন্টিটিকে হাজির করতে সক্ষম হয়। এন্টিটিকে দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যায়। তারা ভাবে হয়তো কোনো একটা অশুভ শক্তিকে মুক্ত করে দিয়েছে তারা বেশ ভয় পেয়ে যায় এবং এই ভয় পাওয়ার কারণেই তারা রীতিমতো তাড়াতাড়ি সেখান থেকে বাইরে বেরিয়ে তাদের গাড়ির কাছে যায়। গাড়ি নিয়ে মাইল খানিক দূরে বাড়ির দিকে ছোটে খুবই দ্রুত গতিতে। তারা বাড়ি পৌঁছে গাড়ি থেকে নেমে দেখে সেই এন্টিটি তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তারা এখন কি করবে বুঝতে পারছে না। রয়কে ডেকে আনে ও সব কথা খুলে বলে যে তারা কিছু খারাপ মন্ত্রের মাধ্যমে হয়তো কোনো অশুভ আত্মাকে মুক্ত করে দিয়েছে। রয় সব শুনে জানালা থেকে উকি দিয়ে দেখে সত্যি বাড়ির বাইরে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং বাড়ির দিকে এক অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। রয় তখন সেই দাঁড়িয়ে থাকা ব্যক্তির সাথে কথা বলার জন্য বাড়ির বাইরে যায়। আসলে সে জানতে চায় যে এই লোকটা কে আর সে কি বা চায় আর এখানে কেনই বা দাঁড়িয়ে আছে।
কিন্তু রয় বাইরে গিয়ে দেখে সেই জায়গায় কেউ নাই, সম্পূর্ণ খালি, কোথাও কেউ নাই। তাই সে আবারও বাড়ির ভেতরে আসে। জানালার ফাঁক দিয়ে সে দেখতে পায় সেই অবয়বটি ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। এবার রয় একটু ভয় পেয়ে যায়। সে আর বাড়ির ভেতর থেকে বের হয় না। এরপর রয়ের মনে হয় যে প্রসন তন্ত্রবিদ্যার চর্চা করে এবং অশরীরের সাথে যোগাযোগের জন্য তার কোনো বিশেষ কিছু আছে। তখন উপায় না পেয়ে রয় সেই মুহূর্তের সকল ঘটনা তার মা লীনাকে খুলে বলেন। লীনা প্রসন্ন তার বান্ধবীকে এসবের ক্ষতির দিকগুলো বুঝিয়ে বেশ বকাঝকাই করে আর সাবধান করে দেয় যে আমার বাসায় ত্রিসীমানা তো আমি এসব চাই না। তারপর থেকে প্রসন্ন এসব কাজ ছেড়ে দিলেও বেশি দিন রয় নিজেকে এসব থেকে দূরে রাখতে পারে না। এদিকে রয় প্রসন্নের উপর প্রতিনিয়ত নজর রাখতে থাকে। রয় লক্ষ্য করে যে এন্টিটির মুখোমুখি হওয়া আর বারবার নিষেধের পরেও প্রসন্নের এই আসক্তি কিছুতেই কাটছে না। কিছুদিন পর প্রসন আবারও সেই একই কাজে জড়িয়ে পড়ে। সে দেখে বাড়ির বেসমেন্টে গিয়ে প্রসন আবারও তন্ত্রবিদ্যার জিনিসপত্র নিয়ে কিছু একটা করছে। তখন রয় সেই জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং বহুদূর এক জঙ্গলে যেয়ে গিয়ে ফেলে আসে। কয়েকদিন পর রয় দেখে সেই জিনিসপত্রগুলো আবারও বাড়িতে দেখতে পায়। রয় খুব রাগান্বিত হয়ে যায়, কারণ জিনিসগুলো সে আবার বাড়িতে দেখবে এটা সে চিন্তা করেনি। এবং প্রথমে সে আসলে প্রসনকে প্রহার করে, বেশ মারধর করে আর জানতে চায় যে সে কেন আবার ওগুলো ঘরে নিয়ে এসছে। কিন্তু প্রসন এবার বলে সে এগুলো বাড়িতে আনেনি। তখন রয় ভাবে তাহলে এগুলো বাসায় কিভাবে এলো। তখন লীনা সেগুলোকে আগুনে পোড়াবে বলে সিদ্ধান্ত নেয়, কিন্তু কিছুতেই তাতে আগুন লাগছিল না। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করছিল লীনা এগুলোতে আগুন দেবার, কিন্তু আগুন ধরছিল না। তাই লীনা সবগুলো জিনিস কোনো না কোনো ভাবে নষ্ট করে ফেলে দিয়ে আসে দূরে। এদিকে সবাই লক্ষ্য করছিল প্রসন দিনে দিনে খুবই দুর্বল হয়ে পড়ছে। লীনা ভয় পেতে থাকে যে তার কোনো বড় ক্ষতি না আবার হয়ে যায়, কারণ প্রসন অতি প্রাকৃত কোনো বিষয়ে জড়িয়ে পড়েছে। একদিন প্রসন কাঁদতে কাঁদতে লীনাকে বলে, আমাকে বাঁচাও, আমরা খুব খারাপ কাজ করে ফেলেছি। সে বলে সে আর তার বান্ধবী খুব শক্তিশালী আর একটা খারাপ মন্ত্রের চর্চা করত, যে মন্ত্রের মাধ্যমে সকল পীড়া ব্যাধি, দৈব দুর্বিপাক ও মৃত্যুকে ডাকা হয়েছে। বলা হয়েছে এই দাবি রক্তের, তোমরা নেমে আসো, রক্তের বদলে রক্ত দেব। বারবার এই মন্ত্র পড়া হয়েছে আর রক্ত উৎসর্গ করার জন্য একটা কালো বিড়ালকে বলি দেওয়া হয়েছে। এসব শুনে লীনার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কিন্তু কি বা করতে পারে, যাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে তাকে তো ফেলতেও পারে না। তার প্রতি তো একটা মায়া জন্মে গেছে। সে বুঝতে পারে প্রসন খুবই বিপদে আছে, তাই সে তাকে সাহায্য করতে চায়। কয়েকদিন পর লীনা কুমারী প্রসনকে সংশোধনগারে পাঠিয়ে দেয়, যাতে সে নিজেকে শুধরে ফিরে আসে। প্রসন চলে যাবার পর লীনা কুমারীর নাতি শিব এবং মুকেশকে আর একই ঘরে বেড শেয়ার করে থাকতে হলো না। শিব প্রসনের ঘরে চলে গেল। অন্য ঘরে শিফট হবার রাতে শিব ঘুমাবার সময় দেখলো জানালার ওই পাশে কেউ একটা দাঁড়িয়ে আছে। শিব মনে মনে ভয় নিয়ে বলে, কে তুমি জানালার ওই পাশে? ওই পাশের অবয়বটা বলে তার নাম নরেন। শিব ভয়ে ছুটে আসে তার মা নানির কাছে আর বলে জানালার পাশে নরেন দাঁড়িয়ে আছে, ও আমার দিকে তাকিয়ে আছে। স্বাভাবিকভাবেই হঠাৎ করে এই শব্দ শুনলে যে কেউ চিন্তা পড়ে যাবে। তার মা তার নানি চিন্তায় পড়ে যায়, নরেনকে দ্বিতীয় তলার উপরের জানালায় কিভাবে কেউ থাকতে পারে। তার কয়েক রাত পরে একদিন লীনার মেয়ে লিলি তার আর এক ছেলের ঘরে যায়। দেখতে গিয়ে দেখে মুকেশের কম্বল আলমিরারের পেছনে পড়ে আছে। এর কারণ জানতে চাইলে মুকেশ বলে, ও বারবার আমার কম্বল টানে প্রতি রাতেই, যা আমার একেবারেই ভালো লাগে না, তাই এখানে ফেলে রাখছি। লিলি জিজ্ঞেস করে, ওটাকে? তখন মুকেশ বলে, ওর নাম নরেন, আমাকে খুবই বিরক্ত করে। নামটা শুনেই লিলি চমকে যায়, কারণ এই নামটা তিনি আগেও শুনেছেন, কারণ তার দুই ছেলে আলাদা আলাদা ভাবে একই নামের কথা বলল, নরেন। কয়েক রাতের মাঝেই মুকেশ রাত্রে ঘুম থেকে উঠে চিৎকার করত। বাড়ির সকলে এই বিষয়গুলো নিয়ে চিন্তায় পড়ে যায়। এক রাতে রয় তার ল্যাপটপের ক্যামেরা চালিয়ে সারা রাত রেখে দেয় দেখবার জন্য তার ভাগ্নে মুকেশ ঘরে কি করে এবং সেই রুমে কি হয় সেটা জানবার জন্য। সে রাত জেগে থাকে কি ঘটছে দেখার জন্য। হঠাৎ মুকেশ চিৎকার করে উঠলে রয় ছুটে যায় সেখানে, এই ক্যামেরার ফুটেজ দেখতে লাগে। কিন্তু সে যা দেখে তার কোনো ব্যাখ্যা সে দিতে পারে না।
ক্যামেরার ফোকাস দরজার দিকে করে রাখা ছিল, অথচ ক্যামেরায় কাউকে ঘরে ঢুকতে দেখা যাচ্ছিল না। কেবল দেখা যাচ্ছিল যে কিছু একটা মুকেশের কম্বল টেনে চলেছে বারবার, কিন্তু কে টানছে তা দেখা যাচ্ছে না। যখন তারা কেউ এর কুল কিনারা পাচ্ছিল না, তখন লিনা ঠিক করে সেবার কারণ খুঁজে বের করবেই। কারণ সেই স্থানীয় এক হিস্টোরিক্যাল সোসাইটিতে যায় তথ্য সংগ্রহ করতে, পাশাপাশি এলাকার বয়স্কদের সাথেও কথা বলে এই বিষয়ে। লিনা তার এলাকার এমন অনেক জায়গা খুঁজে পায় যা সত্যি খুবই ভুতুড়ে। সে জানতে পারে তার বাড়িটির আগে আরো 3 জন মালিক ছিল, আর কাকতালীয়ভাবে বাড়িটির মোট 4 জন মালিকই একই এলাকা থেকে শিফট হয়েছিল। সে আরো জানতে পারে এই বাড়ির বহু প্রাক্তন বাসিন্দাই এই বাড়িতে মারা গেছে। তাদের মধ্যে সবচেয়ে অল্প বয়সী একটি মেয়ে এবং একটা বাচ্চা ছেলেও ছিল। মেয়েটার নাম সঠিক জানা না গেলেও বাচ্চাটার নাম জানা যায়, যে নাম লিনাকে রীতিমতো অবাক করে ভয় পাইয়ে দেয়। সেই বাচ্চাটার নাম ছিল নরেন। তার মানে সবই সত্যি, সেই বাচ্চা ছেলেটি সত্যি এখানে থাকতো, যাদের কথা এতদিন তার নাতিরা বলে আসছে। লিনা জানতে চায় কি করে তারা মারা গেছে, তবে লিনা এই বিষয়ে কিছুই জানতে পারেন না, কারণ বিষয়টি সবার কাছে আজও রহস্য। আর সব সরকারি ডকুমেন্টও আগুনে পুড়ে গেছে, তাই লিনা কুমারী আর কিছু জানতে পারেনি। হতাশ হয়ে লিনা বাড়ি ফিরে আসে, তবে বাকি বিষয়গুলো জানার হাল ছাড়ে না। অন্যদিকে শুরু হয় লিনার জীবনের এক অনিশ্চয়তার সময়। সে রিটায়ার্ড হয়ে যায় চাকরি থেকে, তার ছেলে রয়ও অন্যত্র চলে যায়, আর লিনার কাছেও তেমন অর্থ ছিল না যে সে বাড়িটি আবার পাল্টে ফেলবে। তার কিছুদিন পরেই লিলি তার সন্তানদের নিয়ে দূরে কোথাও ঘুরতে যায়। সেদিন লিনা চিন্তা করেন যে সে নিজেই তার বাড়িকে এই সমস্ত অভিশাপ থেকে মুক্ত করবেন। তিনি তার ধর্মানুযায়ী পবিত্র সব গ্রন্থ পাঠ করতে শুরু করেন। তার বিশ্বাস এই প্রার্থনার শক্তিতে বাড়িটি মুক্ত হয়ে যাবে। ঠিক তখনই তার উপর শুরু হয় একের পর এক অতর্কিত হামলা। তার মনে হলো যেন গর্জন করে উঠল কেউ এই বাড়িতে তার দিকে তেড়ে আসছে, এসে তাকে আছড়ে দিল, তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল। সাথে সাথে লিনা বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় এক মন্দিরে চলে যায় এবং সেখানে থাকা ধর্ম পুরোহিতের সাহায্য চান। পরদিন সেই পুরোহিতগণ লিনার বাসায় আসেন ও লিনার কাছে সব শুনে নেন। সবকিছু শুনে সেই পুরোহিত এক তান্ত্রিকের ঠিকানা দেন এবং বলেন এই সমস্যার সমাধান সেই তান্ত্রিকই করতে পারে। লিনা সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করে এবং সেই তান্ত্রিককে তার বাড়িতে নিয়ে আসে। সেই তান্ত্রিক লিনার বাড়িতে এসে কিছু রিচুয়াল করতে শুরু করেন বাড়িটি পবিত্র করবার জন্য। তিনি যখন বাড়ি পবিত্র করা শুরু করলেন, লিনা ঠিক তখনই ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তান্ত্রিক ভাবে পবিত্রকরণ শুরু হয়, অশুভ আত্মারা তাকে আক্রমণ করা শুরু করেছে। তাই তিনি লিনাকে তার সাথে পবিত্র বাক্যগুলো পাঠ করতে বলেন। প্রার্থনা শেষে হঠাৎ এমন একটা বাতাস দিল যে তাদের মনে হচ্ছিল বহুদিন পরে বাড়িতে মুক্ত বাতাস প্রবেশ করছে। লিনার কাছে এই প্রথম বাড়িটি শুভ মনে হচ্ছিল। লিনা খুশি হয়ে যায়। খুশি হয়ে তার বন্ধু বান্ধব ও সন্তানদের বাড়িতে ডেকে নিয়ে পার্টির উদ্দেশ্যে পার্টি দেয়। বাড়িতে সকলের সাথে লিনার এক নাস্তিক বন্ধু এসেছিল। সে কিছুতে এসব অপ্রাকৃতিক ঘটনা বিশ্বাস করতে চাইছিল না। তাচ্ছিল্য করতে থাকে তাদের সকলকে, আর বলে অশরীরী বলতে এই পৃথিবীতে কিছুই নেই, আর নিজের ক্যামেরা নিয়ে বাড়িটির ছবি তুলতে থাকে। হঠাৎ করে সে লক্ষ্য করে একটা জানালার ছবিতে একটা মুখ দেখা যাচ্ছে। মনে হচ্ছে জানালার কাচের সাথে তার মুখের ত্বক লেপ্টে আছে। সে সাথে সাথে জানালায় ভালো মতো তাকায়, কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছিল না। সে আবারও ছবি তোলে আর ঠিক একই ব্যাপার লক্ষ্য করে যে জানালার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। তার মনে একটা খেয়াল আসে হঠাৎ যে জানালা তো দুই তলার উপরে, এখানে তো মানুষ দাঁড়ানো অসম্ভব। সে দ্রুত এসে লিনাকে সেই ছবিটি দেখায়, আর ছবিটি দেখে লিনা বুঝে যায় এই শয়তানি আত্মাটা আবারও ফিরে এসছে। সে ভয় আর চিন্তায় পড়ে যায়। লিনা আবার সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করলে সেই তান্ত্রিক এবার লিনাকে হায়দ্রাবাদের একজন তান্ত্রিকের কথা বলে। তান্ত্রিক লিনাকে বলে সেই তান্ত্রিক এই বিষয়ে অনেক প্রসিদ্ধ এবং এর আগেও সেই লিনা দ্রুত সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ করে, কারণ লিনার হাতে কোনো অপশন ছিল না। সেই অবয়বটার আবার ফিরে আসাটা লিনাকে বেশ বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। সপ্তাহখানেক পর সেই তান্ত্রিক এবং তার 2 জন সাথে নিয়ে সে লিনাদের বাড়িতে আসে। তারা সম্পূর্ণ বাড়িটি ঘুরে দেখছিল। ঠিক এমনই সময় হঠাৎ তারা সকলেই দেখে নিচের বেসমেন্টের একটা দরজা নিজে নিজেই খুলে যাচ্ছিল, কিন্তু এমন নড়াচড়ার কোনো কারণ নেই। সব জানালা বন্ধ,
বাতাস আসবার কোনো সম্ভাবনাই নেই। তাহলে গেট খোলার কারণ নিশ্চয়ই কোনো অপ্রাকৃতিক বিষয়। আর এদিকে তান্ত্রিকের কাছেও বাড়িটির মুহূর্তের মধ্যেই ভার লাগা শুরু হয়। মনে হচ্ছিল তাকে লুকিয়ে কেউ দেখছে। তাই সবাই সিদ্ধান্ত নেয় যে নিচের বেসমেন্ট থেকেই তদন্ত শুরু করা যাক। বেসমেন্টে প্রবেশের পরেই তান্ত্রিক খারাপ কিছুর উপস্থিতি টের পেতে থাকে। তারা দেখে প্রসূনা তার বান্ধবী যে বিড়ালটি বলি দিয়েছিল সেটা সেখানেই পড়ে আছে। সকলেই মনে করেন সেই বলি প্রথাই তাদের খারাপ শক্তির সাথে লড়াই করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। তারা জানতেন কোনো খারাপ শক্তিকে উদ্দেশ্য করে কোনো বলি দিলে তারা পাকাপাকিভাবে সেখানেই থেকে যেতে চায়। সেখান থেকে তাদের তাড়ানো বেশ কঠিন হয়ে পড়ে। অন্যদিকে দ্বিতীয় তলায় তান্ত্রিকের সাথে আসা দুজনের মধ্যে একজন একটা মেয়ের অবয়ব দেখতে পায়। এসে দ্রুত সেই অবয়বের বিবরণ দেয় সে তান্ত্রিককে। বিবরণ শুনে তার লীনা বলে, এ তো সেই মেয়েরা যাকে আমি দেখেছিলাম অসুস্থ অবস্থায়। সবকিছু শুনে সেদিনের মতো তান্ত্রিক তার সাথীদের নিয়ে লীনাদের বাড়ি থেকে চলে যায়। সেদিন রাতে লীনা ঘুমের মাঝে দেখে তার খাটকেও একজন বাতাসে ভাসিয়ে রেখে জোরে জোরে ঝাঁকাচ্ছে। সেই সব বুঝতে পারলেও কোন রকম প্রতিক্রিয়া দেখায় না। কোন রকম সে রাতটা পার করে। সকালে সে ভয়ে দ্রুত ব্যাগ গুছিয়ে পরদিন সেই বাড়ি থেকে বেরিয়ে যায়। এর পরের দিন তান্ত্রিক তার সাথীদের নিয়ে লীনাদের বাড়িতে আবারও আসে। তারা ধারণা করে এই সমস্যাটা প্রশ্নের করা সেই তন্ত্রবিদ্যার চর্চা থেকেই শুরু হয়েছে। তারা এটাও বুঝে যায় লীনার খুঁজে পাওয়া সেই মেয়ে আর ছেলেটির মারা যাওয়ার তথ্যগুলো সম্পূর্ণ সত্য। তারা আবারও সেই বাড়িতে ফিরে আসে আর বাড়িটিকে শুদ্ধ করার প্রক্রিয়া শুরু করে। নানা রিচুয়ালের মাধ্যমে তারা বাড়িটি পবিত্র করে দিতে সার্থক হয় এবং ধর্মীয় রীতিতে তারা বাড়িটি পবিত্র করে। এরপর থেকে বাড়ির সব বাসিন্দারা ধীরে ধীরে সবকিছু হালকা অনুভব করতে থাকে। এমন স্বাভাবিকতা প্রায় 6 মাস চলে। 6 মাস পরে রয় বাড়িতে ফিরে আসে তার মাকে বাড়ির মেরামতের কাজে সহায়তা করতে। সে কাজের জন্য কিছু সরঞ্জাম খুঁজতে যায় স্টোর রুমে। সে হঠাৎ সেখানে যে দেখে প্রশ্নের তন্ত্রবিদ্যায় ব্যবহার করা সেই জিনিসপত্রগুলো আবারও সেখানে পড়ে আছে, যেটায় তার মা নষ্ট করার জন্য ধারালো কিছু দিয়ে আঘাত করেছিল। সে দ্রুত তার মাকে ডেকে আনে আর এটা দেখায়। পুনরায় এসব দেখে লীনা ভেঙে পড়ে। সে ভেবে নেয় আবার সব শুরু হতে চলেছে নতুন করে, কিন্তু এবার সে আর কারো কাছে সহায়তা চায় না, কারণ সে জানে এই সমস্যার কারো পক্ষে সমাধান করা সম্ভব নয়। এই ব্যাপারে তিনি নিশ্চিত, কিন্তু তার আর্থিক সমস্যা তাকে বাধ্য করছিল এই বাড়িতে তার পরিবারের সমেত থেকে যেতে। কয়েক সপ্তাহ পরে একদিন বাড়ির সবাই বাইরে ছিল। সেদিন লীনা অনুভব করে তার বুকের ভেতর কেউ হাত রেখেছে। কিছু একটা তার কলিজা টেনে বের করতে চাচ্ছে। সেটা খুব শক্তিশালী কিছু। সে দ্রুত হাসপাতাল যায়, কিন্তু হাসপাতালে গেলে ডাক্তাররা কোনো সমস্যা খুঁজে পান না। তিনি ভয় পান তার মেয়ে লিলি ও নাতিরা সকলেই জীবন সংকটে রয়েছে। তাই তাদের জোর করে অন্যত্র নিরাপদ জায়গায় পাঠিয়ে দেন। তিনি একা একা সেই বাড়িতে দিন কাটাতে লাগলেন, আর তিনি বিক্রি করে দেবার চেষ্টা করতে থাকেন, কিন্তু একা একা অনুভব করতে থাকেন দিন দিন ভুতুরের শব্দ, জিনিসপত্রের নড়াচড়া আর বিকট শব্দে দরজা খোলা বা বন্ধ হওয়া বেড়েই চলেছে। বাড়িটি বিক্রি হবার আগ পর্যন্ত লীনা যেন এক অজানা আতঙ্কে প্রতিদিন শিহরিত এবং দিনাতিপাত করতে থাকেন। অবশেষে বাড়িটি বিক্রি হয়। ঘটনাটির স্থান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে। আর ঘটনাটির সময় যখন শুরু হয় এটি মোটামুটি 1996 সাল থেকে 2005-6 সালের মধ্যবর্তী সময়। এই প্রায় 10 বছরের একটি টাইম রেঞ্জ রয়েছে এখানে। শালনগর ইউনিয়নে একজন ফকির বা কবিরাজ আমরা যেটাকে বলি বা তান্ত্রিক বলি, যেটা সাধারণত গ্রামের ভাষায় তাদের নামের শেষে ফকির শব্দটা যোগ করা হয়, এমন একজন ফকির ছিলেন। তার নাম হচ্ছে এনায়েত ফকির। উনি জিনে ধরা, ঝাড়ফুঁক এই রিলেটেড বিষয়গুলো ট্রিটমেন্ট করতেন। ওনার আরেকটি শখ ছিল, নেহায়েত শখের বসে উনি কাজটি করতেন। সেটি হচ্ছে ওনার একটা ঘোড়া ছিল। গ্রামের বিভিন্ন মেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা হতো। এখনো হয়তো বা কোনো কোনো জায়গায় হয়, কিন্তু আগের মতো এখন আর সেরকম দেখা যায় না। তো নড়াইল জেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতাটা এটা বেশ জনপ্রিয়। তো উনি এই নিজের যে ঘোড়াটি ছিল এই ঘোড়াটি নিয়ে সেই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতেন এবং ওনার ঘোড়ার সাথে দৌড়ে
অন্য কোনো ঘোড়া সাধারণত পারত না। উনি 1995-96 সাল থেকে ঘোড়াপালা শুরু করেন এবং বিভিন্ন মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে ঘোড়দৌড় প্রতিযোগিতায় উনি ওনার ঘোড়াটা নিয়ে যেতেন এবং জয়লাভ করতেন। অধিকাংশ সময় ফার্স্ট প্রাইজটাই ওনার ঘোড়াটাকে কেন্দ্র করে উনি পেতেন। সময়টি ছিল 2002 সালের দিকে। শালনগর ইউনিয়নে একটি নামকরা মেলা হচ্ছিল। এই মেলায় ঘোড়দৌড়ের 3টা ইভেন্ট ছিল। উনি 3টা ইভেন্টেই ওনার ঘোড়ার ওনার যে ঘোড়ার সেটি নিয়ে যে সেখানে যাবেন সেটার জন্য তিনি নাম এনরোল করান। ঘোড়ার দৌড়ের প্রতিযোগিতাটা এমন ছিল যে ঘোড়াটা একটা লাইনের একটা জায়গা থেকে ছেড়ে দেয়া হবে, ঘোড়াগুলো দৌড়ে একটা জায়গায় গিয়ে আবার ফিরে আসতে হবে, কিন্তু ঘোড়ার উপরে কোনো মানুষ থাকা যাবে না। প্রথম রাউন্ডে ওনার ঘোড়া সহ আরো অনেকের ঘোড়া শুরু করে তাদের প্রতিযোগিতা। সেখানে এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওখানে অন্য যে ঘোড়াগুলি ছিল এর অধিকাংশ ঘোড়াগুলোই এক করে আসে না। তারা দৌড় শুরু করেছে এবং একটা জায়গায় ফিরে আসার সময় তারা ফিনিশ লাইনে না এসে অন্যদিকে দৌড়ে চলে গেছে। মালিকটা সেই ঘোড়াগুলোকে আবার ধরে নিয়ে এসেছে। তো অদ্ভুত ব্যাপার, ঘোড়াগুলো তো পরে আসলেও ফিনিশ লাইনে তো আসার কথা, কিন্তু সেগুলো কেন আসছে না? দ্বিতীয় রাউন্ড শুরু হয়। দ্বিতীয় রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে, আর অন্য ঘোড়াগুলো একই অদ্ভুত আচরণ করে। ওই সময় ওই গ্রামেরই আর একজন ফকির বা তান্ত্রিক কবিরাজ, তার নাম ছিল ইসহাক ফকির। তিনিও তার ঘোড়াকে ওইখানে নিয়ে এসেছিলেন। দুইবার 2টা ইভেন্টে ঘোড়াকে নামিয়ে তিনি ফল পেলেন না, জয়লাভ করতে পারেননি। কিন্তু একটা বিষয় আজ করতে পেরেছিলেন, কারণ তিনি নিজেও একজন তান্ত্রিক বা ফকির বা কবিরাজ ছিলেন। তিনি সরাসরি এনায়েত ফকিরকে দোষারোপ করতে থাকেন, বলতে থাকেন যে তুই তন্ত্রমন্ত্র করে এই ঘোড়াগুলোকে দৃষ্টি বিভ্রম করে দিচ্ছিস, এই কাজটি বন্ধ কর, ন্যায়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ কর। এনায়েত ফকির বিষয়টি অস্বীকার করে। ইসহাক ফকির বারবার যখন এনায়েত ফকিরকে দোষারোপ করছিল, একটি পর্যায়ে এনায়েত ফকিরের সাথে ইসহাক ফকিরের হাতাহাতি শুরু হয়ে যায়। যাই হোক, এনায়েত ফকির বলে যে থার্ড রাউন্ডেও আমার ঘোড়াটি প্রথম হবে, তুই যা পারিস কর। সত্যি থার্ড রাউন্ডেও এনায়েত ফকিরের ঘোড়াটি প্রথম স্থান অধিকার করে। ইসহাক ফকিরের ঘোড়াটি অন্যান্য ঘোড়ার মতো দিগ্ভ্রান্ত হয়ে অন্যদিকে চলে যায়। ইসহাক ফকির এবারও এসে এনায়েত ফকিরকে দোষারোপ করে এবং গালিগালাজ করতে থাকে। আবারও শুরু হয়ে যায় দুজনের মধ্যে হাতাহাতি। মানুষজন এসে তাদেরকে থামায়। ইসহাক ফকির এনায়েত ফকিরকে হুমকি দেয়, তোকে আমি দেখে নেব, এই বলে ইসহাক ফকির চলে যায়। এনায়েত ফকির তার ঘোড়াটিকে নিয়ে বিজয়ের বেশে বাড়িতে ফিরে আসে। 3টা পুরস্কার পেয়েছে সে। তার স্ত্রীকে বলে তার এই সফলতার কথা। স্ত্রী খুশি হয় এবং তার একটা ছোট ছেলে সন্তানও ছিল, সেও খুশি হয়। ঘোড়াটিকে সুন্দর করে গোসল করিয়ে খাইয়ে দিয়ে ঘোড়ার আস্তাবলে রেখে দেয়। ওই রাত্রে ঘটে একটি মর্মান্তিক ঘটনা। মধ্যরাতে হঠাৎ এনায়েত ফকিরের স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করে। এনায়েত ফকির বলে, কি হয়েছে? তার স্ত্রী বলে, তার ছেলেটি একদম নিস্তেজ হয়ে গেছে, নড়াচড়া করছে না, টেনে টেনে দম নিচ্ছে। এনায়েত ফকির ওনার যে তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক জানা ছিল, দ্রুত ঝাড়ফুঁক করে। যখন দেখে যে কোনো উন্নতি হচ্ছে না, তখন আর বাড়ি থেকে কয়েকটা বাড়ি দূরে একটি ভ্যানওয়ালাকে ডেকে তোলে, বলে যে দ্রুত উপজেলা সদর হসপিটালে নিয়ে যেতে হবে, স্বাস্থ্য কমপ্লেক্স যেটা। ভ্যানে করে ওই রাতেই দ্রুত তার ছেলেকে যখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কর্তব্যরত চিকিৎসক এনায়েত ফকিরকে জানায় তার সন্তান হসপিটালে নিয়ে আসার পথেই মারা গেছে। এনায়েত ফকিরের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ছেলেকে দাফন কাফন শেষ করে উনি যখন বাড়িতে ফেরেন, বাড়িতে ফিরে দেখে
আরেকটি ঘটনা। ওনার স্ত্রীও অসুস্থ এবং ওনার শখের ঘোড়াটি সেটিও খুব অসুস্থ। তখন উনি বুঝতে পারেন বিষয়টি স্বাভাবিক না, নিশ্চয়ই এখানে অন্য কোনো বিষয় কাজ করছে। তখন ওনার স্ত্রী এবং ঘোড়াকে উনি বিভিন্ন ট্রিটমেন্ট করে, ঝাড়ফুঁক করে আল্লাহর রহমতে সুস্থ করে তোলেন। উনি বুঝতে পারেন এটি ওই ইসহাক ফকিরের কাজ। তিনি যে হুমকি দিয়েছিলেন এবং ঘোড়দৌড় প্রতিযোগিতায় তার ঘোড়াটা হেরে যাওয়ার কারণে এই কাজটি করেছেন। যাই হোক, তার স্ত্রী যখন সুস্থ হয়, ঘোড়াটিও যখন সুস্থ হয়ে যায়, স্ত্রী বলে, তোমার এই ঘোড়ার কারণে আজকে আমার সন্তানকে হারিয়েছি, এই ঘোড়াকে আর রাখা যাবে না। আবার কোনো এক প্রতিযোগিতায় যাবা, সেখানে আবার কারোর সাথে গোলমাল হবে, সে কোনো ব্ল্যাক ম্যাজিক করবে, আবার পরিবারের কোনো ক্ষতি হবে। সুতরাং এই ঘোড়াটি তোমাকে বিক্রি করে দিতে হবে। স্ত্রীর পীড়াপিড়িতে এনায়েত ফকির তার প্রিয় শখের ঘোড়াটি বিক্রি করে দিতে রাজি হন। খুব দ্রুত একটি ক্রেতাও পেয়ে যান। মোটামুটি ভালো দামেই ওই ঘোড়াটি বিক্রি হয়ে যায়, কারণ তার ঘোড়াটি খুব ভালো দৌড়াতে পারতো, সে সুঠামদেহী ছিল ঘোড়াটি, যার কারণে ঘোড়াটির একটি নাম ডাক ছিল। বেশ ভালো মূল্যই পান এনায়েত ফকির। ঘোড়াটি বিক্রি করে দেন। 3 দিন পর, ঠিক 4 দিনের দিন সকালবেলা এনায়েত ফকির দেখেন যার কাছে তার ঘোড়াটি বিক্রি করে দিয়েছিলেন সেই লোকটি ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির জিজ্ঞেস করলেন, কি হয়েছে? লোকটি কোনো কথা না বলে তাকে বললেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়াটি ফেরত নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করছিল যে কি হয়েছে, আসলে ঘোড়াটির সমস্যা কি? তিনি বলেন যে এত কথা আমি বলতে পারবো না, আপনার ঘোড়া আপনি বুঝে নেন, আমার টাকা আমাকে ফেরত দেন। আপনার ঘোড়া আগের মতোই আছে, সুস্থ আছে, আমার টাকা ফেরত দেন, আপনার ঘোড়া আমি নেব না। এনায়েত ফকির বারবার সমস্যা বা এই সমস্যার কারণ বা কেন নিয়ে এসেছে এই বিষয়গুলো জিজ্ঞেস করলেও ওই লোকটি কোনো কথা বলতে রাজি হচ্ছিলেন না। যাই হোক, নিরুপায় হয়ে এনায়েত ফকির ঘোড়ার টাকার ফেরত দেন এবং ঘোড়াটিকে রেখে দেন। লোকটি যখন চলে যায়, যাওয়ার সময় আশেপাশের লোকজনের কাছে তিনি বলছিলেন যে এনায়েত ফকির একটা বাটপার লোক, একটা দোষের ঘোড়া আমাকে বিক্রি করে দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়েছিল, ও কাজটি ভালো করে নাই, এই বলে উনি চলে যান। যাই হোক, কয়েকদিন পর আরেকজন ক্রেতার কাছে এনায়েত ফকির ঘোড়াটি বিক্রি করে দেন। যেই লোক ঘোড়াটি কিনে নিয়ে যান, উনিও ঠিক 4 দিনের মাথায়, সকালে না, বিকালের দিকে ঘোড়াটি নিয়ে এনায়েত ফকিরের বাড়িতে হাজির। এনায়েত ফকির তো অবাক। এনায়েত ফকির জিজ্ঞেস করেন, কি হয়েছে? তখন এনায়েত ফকিরকে ওই লোকটি বলেন, আপনার ঘোড়াটি আমি রাখতে পারবো না, ঘোড়া ফেরত নেন, আমাকে টাকা ব্যাক দেন। এনায়েত ফকির জিজ্ঞেস করে, কি হয়েছে, সমস্যা আমাকে বলতেই হবে। তখন লোকটি বলেন, আপনার ঘোড়ার সমস্যা আছে। বলে, কি সমস্যা? তার কি শারীরিক কোনো সমস্যা? বলেন, না, আপনার ঘোড়ার কারণে বিগত 3 রাত আমাদের পরিবারের সদস্যরা কেউ ঘুমাতে পারে না, তারা দিনের বেলা ঘুমায়, রাত্রে ঘুমাতে পারে না। এনায়েত ফকির লোকটির কথা শুনে খুবই অবাক হয়। লোকটির কাছে আরো কিছু জানতে চান। তখন লোকটি যে বিষয়টি বলে, গা শিউরে ওঠার মতো একটি বিষয়। লোকটি বলেন, যেদিন এনায়েত ফকিরের কাছ থেকে তিনি ঘোড়াটি কিনে নিয়ে যান, রাতের বেলা ঘোড়াটিকে একটি ঘরে রেখে দেন। রাত যখন একটু গভীর হয়েছে এবং ওই বাড়ির সদস্যরা যখন একটু ঘুম ভাব, হঠাৎ একজন মহিলার নাকি সুরে কান্না তাদের কানে ভেসে আসে। তারা চিন্তা করেন এই কান্নাটি কোথা থেকে আসছে। ঘর থেকে বের হয় তারা। বের হয়ে তারা বুঝতে পারেন এই কান্নার শব্দটি ঘোড়া যেই ঘরটিতে রাখা হয়েছে সেখান থেকে আসছে। তারা যখন ঘোড়ার ওই ঘরের দরজা খুলে ভিতরে ঢোকেন,
সাথে সাথে ওই কান্নার শব্দটি বন্ধ হয়ে যায়। তারা আশেপাশে খুঁজে দেখেন কাউকে দেখা যায় কিনা, না, কাউকে দেখা যায় না। আবার তারা ঘরে এসে শুয়ে পড়েন। যখনই তারা আবার একটু ঘুম ঘুম ভাব এসেছে, ওই কান্নার শব্দটি তাদের কানে ভেসে আসে এবং কান্নার শব্দটি ক্রমশ তীব্র হতে থাকে। মানে কেউ যে ঘুমিয়ে পড়বে সে উপায় নেই, শব্দটি আস্তে আস্তে তীব্র হতে থাকে। তারা আবার ঘর থেকে বের হয়। তারা বুঝতে পারে এই কান্নার শব্দটি ওই ঘোড়ার ঘর থেকে আসছে। আবারও যখন ঘোড়ার ঘরে যায়, তারা কোনো কান্নার শব্দ পায় না, থেমে যায় সেই শব্দ। এভাবে সারাটি রাত তারা ঘুমাতে পারে না। সকালের দিকে যখন সূর্য ওঠে, তখন আর সেই কান্নার শব্দ শোনা যায় না। তখন এই সারা রাতের নিদ্রাহীনতার কারণে বাড়ির সব বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। পরের দিন একই ঘটনা ঘটে, কিন্তু সেদিন কালকের তুলনায় কান্নার শব্দটা আরো বেশি। একই রকম ভাবে তারা যখন ঘোড়ার ঘরে ঢোকে, তখন দেখে একদম শান্ত, কোনো শব্দ নেই। আবার ঘরে আসলে আবার কান্নার শব্দ ক্রমশ জোরালো হয়, কোনোভাবেই তারা ঘুমাতে পারে না। তৃতীয় দিন রাত্রে যখন একই ঘটনা ঘটতে থাকে এবং সেবার অসহনীয় পর্যায়ের জোরে জোরে কান্নার আওয়াজ, তখন তারা আর সহ্য করতে পারে না। তখন বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে একটি মাঠের মধ্যে বেঁধে রাখা। ঘোড়াটিকে যখন মাঠের মধ্যে বেঁধে রাখা হয়, তখন ওই ঘরে আর কোনো কান্নার শব্দ শোনা যায় না। বাড়ির সদস্যরা সিদ্ধান্ত নেয় সকাল হলে এই ঘোড়াটিকে তাদের মালিকের কাছে, মানে আগের মালিকের কাছে ফিরিয়ে দিয়ে টাকা ফেরত নিয়ে আসা। কারণ আগের মালিক হয়তোবা ইচ্ছাকৃতভাবে এই ঘোড়াটি কাছে রাখতে পারেনি, এই সমস্যার কারণে তাদের কাছে বিক্রি করে দিয়েছে এবং এই সমস্যার কথাটা তাদেরকে জানায়নি। এই চিন্তা করে তারা সিদ্ধান্ত নেয় ঘোড়াটিকে ফেরত দেওয়া হবে। যেহেতু অনেক রাত পর্যন্ত ওই রাত্রেও তারা ঘুমাতে পারেনি, বেশ বেলা পর্যন্ত ঘুমিয়ে দুপুরের পরে খাওয়া দাওয়া করে ওই লোকটি ঘোড়া নিয়ে রওনা দেয়। বিকালে এসে এনায়েত ফকিরের বাড়িতে পৌঁছায়। এনায়েত ফকিরকে যখন এই বিষয়গুলি খুলে বলে, এনায়েত ফকির খুবই অবাক হয়, কারণ এতদিন ধরে এই ঘোড়াটি তিনি পেলেছেন, কখনো এই সমস্যা হয়নি। তবে হঠাৎ কেন এই সমস্যা এখন দেখা দিচ্ছে? উনি কিছুটা বুঝতে পারেন। এর মধ্যে যেটি হয় সেটি হচ্ছে এনায়েত ফকিরের আবার সবকিছু স্বাভাবিক হতে শুরু করে। এনায়েত ফকিরের বাড়িতে ঘোড়াটি আসার পর তখন কিন্তু আস্তাবল থেকে আর কোনো কান্নার শব্দ ভেসে আসে না। কিন্তু এনায়েত ফকির দেখে যে ঘোড়াটিকে যখন ঘোড়ার জন্য নির্ধারিত যে জায়গাটি সেখানে রাখা হয়, ওই ঘোড়াটি অঝোর ধারায় কাঁদতে থাকে, কিন্তু কোনো মহিলার নাকি সুরে কান্না আর ভেসে আসে না। এনায়েত ফকির চিন্তা করে যে ঘোড়াটিকে আর হয়তো বা আস্তাবলে রাখা যাবে না, তাকে মাঠে কোনো একটা জায়গায় রাত্রে বেঁধে আসতে হবে, কারণ ঘোড়াটির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে যেটি তিনি বুঝতে পারছেন না। যাই হোক, এর মধ্যে পেরিয়ে যায় প্রায় 2 থেকে 2.5 বছর। এনায়েত ফকিরের ঘর আলো করে আরেকটি পুত্র সন্তান, সেও বড় হতে থাকে। একদিন দুপুরবেলা একটি ভ্যান এনায়েত ফকিরের বাড়িতে আসে। এনায়েত ফকির দূর থেকে দেখে ভ্যানের উপর একটি মানুষ শোয়া। ভ্যানটি এনায়েত ফকিরের বাড়ির দিকে আসছে। এনায়েত ফকিরের বাড়িতে যখন ভ্যানটি আসে, তখন দেখে ভ্যানের উপর একদম শুকনো লিকলিকে একজন মানুষ শুয়ে আছে, খুবই অসুস্থ, হাড্ডিসার হয়ে গেছে। এনায়েত ফকির দেখে চিনতে পারেন এই লোকটি আর কেউ নয়, সেই ইসহাক ফকির। ইসহাক ফকিরের উঠে বসার শক্তি শরীরে ছিল না। ইসহাক ফকির শুয়ে শুয়েই এনায়েত ফকিরকে বলতে থাকে যে, ভাই, আমি বিশাল এক অন্যায় করেছি। মেলায় তোমার সাথে ঝগড়াঝাটি করে তোমার পরিবারের উপর আমি ব্ল্যাক ম্যাজিক করেছিলাম, যার কারণে তোমার সন্তান মারা যায়। তোমার স্ত্রী এবং ঘোড়ার উপরও করেছিলাম, কিন্তু তারা সুস্থ হয়ে গেছে। তুমি তোমার সন্তানকে মৃত দেখে আমার উপর ক্ষিপ্ত হয়ে তুমি আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছো। আমারও সন্তান মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে,
আমিও মৃত্যুসজ্জায়, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর থেকে তোমার ব্ল্যাক ম্যাজিক তুলে নাও আর আমাকে মাফ করে দিও। এনায়েত ফকির ইসহাক ফকিরের উপর এতটাই ক্ষিপ্ত ছিল যে তাকে ক্ষমা করে না এবং ওই মৃত্যুসজ্জায় ইসহাক ফকিরকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দেয়। এনায়েত ফকিরের স্ত্রী এই ঘটনাটি দূর থেকে দেখছিল। তিনি বলছিলেন যে আমাদের তো এক সন্তান চলে গেছে, আল্লাহ আর একটা সন্তান দিয়েছে, তুমি তাকে মাফ করে দাও। কিন্তু এনায়েত ফকির তার স্ত্রীর কথা শোনে না। সে তার সিদ্ধান্তে অটল থাকে এবং সে বলে, হ্যাঁ, আমি তোর উপর ব্ল্যাক ম্যাজিক করেছি, আমার সন্তান হত্যার প্রতিশোধ নিয়েছি, আমি তোকে ক্ষমা করব না, আমার বাড়ির থেকে বের হয়ে যা। তাকে দূর দূর করে বাড়ির থেকে তাড়িয়ে দেয়। এই ঘটনার পরের দিন এনায়েত ফকিরের কাছে খবর আসে ইসহাক ফকির মারা গেছে। শুনে এনায়েত ফকির মনে মনে খুশিই হয়, কারণ এই ঘটনার তো আসলে কোনো বিচার হবে না, পুলিশি কোনো কেসও হবে না, সে তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে পেরেছে। এরপরে বেশ কয়েকদিন স্বাভাবিকভাবেই কেটে যায়। প্রতি রাত্রে এনায়েত ফকির তার সেই ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতো। এক রাতে খাওয়া দাওয়া করে ঘোড়াটিকে মাঠে বেঁধে আসতে চায়। সাধারণত তার বাড়ি থেকে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথের দূরত্বে ঘোড়াটিকে বেঁধে আসে। তার স্ত্রী বুঝতে পারে অনেকক্ষণ হয়ে যাচ্ছে, এনায়েত ফকির আর ফিরে আসছে না। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা হয়ে যায়, ফিরে আসছে না। তার স্ত্রীর মনে সন্দেহ হয়। তিনি একটি হারিকেন হাতে নিয়ে পার্শ্ববর্তী যে ঘরগুলো আছে, যে পরিবারগুলো আছে, তাদের বাড়িতে যান, তাদেরকে ডেকে তোলেন এবং সেই বাড়ির আরও কিছু সদস্যদেরকে নিয়ে মাঠের মধ্যে যান। মাঠের মধ্যে গিয়ে দেখেন যে জায়গাটিতে ঘোড়াটাকে বেঁধে রাখা হতো সেখানে একটি খুঁটো গাড়া আছে, খুঁটোর সাথে দড়িও আছে, যেটি ঘোড়ার পায়ের সাথে বেঁধে রাখা হতো, কিন্তু ঘোড়াটিকে দেখা যাচ্ছে না, এনায়েত ফকিরকেও দেখা যাচ্ছে না। তখন তারা টর্চ লাইট জ্বালিয়ে চারদিকে খুঁজতে থাকেন এবং জোরে জোরে এনায়েত ফকিরের নাম ধরে ডাকতে থাকেন। হঠাৎ একজন চিৎকার দিয়ে বলে, পেয়েছি, ঘোড়াকে পেয়েছি। সবাই ছুটে যায় সেই ঘোড়াটির কাছে, গিয়ে দেখে যে ঘোড়াটির 4টি পা তার দেহ থেকে কেউ সজোরে টেনে বিচ্ছিন্ন করে দিয়েছে এবং ঘোড়াটির ধর থেকে মাথাও আলাদা, কিন্তু সেটা মনে হয় না কেউ কেটে আলাদা করেছে, কেউ টেনে ছিঁড়ে আলাদা করে ফেলেছে। ঘোড়াটির মৃতদেহ পড়ে আছে। বুঝতে পারে এটা কোনো মানুষের কাজ হতে পারে না। এনায়েত ফকির কোথায়? তারা হন্যে হয়ে খুঁজতে থাকে পুরো মাঠ। পাওয়া যায় এনায়েত ফকিরকে। সেই ঘোড়াটির মতো একই রকম ভাবে, মর্মান্তিক ভাবে এনায়েত ফকিরের শরীর থেকে হাত, পা, মাথা বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। প্রিয় লিসেনার্স, পরবর্তীতে জানা যায় যে ইসহাক ফকির কিছু জিন পালতেন। সেই জিনের মাধ্যমে উনি ব্ল্যাক ম্যাজিক গুলো চর্চা করতেন। যখন ইসহাক ফকিরও উনি যখন মৃত্যু শয্যায় চলে যান, তখন ইসহাক ফকিরের পালিত জিনেরা তারা ইসহাক ফকিরকে পরামর্শ দেয় যে এনায়েত ফকির তার উপর যে ব্ল্যাক ম্যাজিক করেছে এটি তারা কাটাতে পারবে না। অবশ্যই এনায়েত ফকিরকে কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তিনি যদি এই ব্ল্যাক ম্যাজিকটা কাটান তবে উনি বাঁচতে পারবেন, তাছাড়া বাঁচা সম্ভব নয়। এই জন্যই ইসহাক ফকির এনায়েত ফকিরের বাড়িতে গিয়েছিলেন। কিন্তু মৃত্যুসজ্জায় দেখেও এনায়েত ফকির ইসহাক ফকিরকে ক্ষমা করেননি। ইসহাক ফকির মারা যায়। ইসহাক ফকিরের যে পালিত জিনেরা ছিল তারা এনায়েত ফকিরের উপর খুবই ক্ষিপ্ত হয়। তারা চিন্তা করে এর প্রতিশোধ নিতেই হবে, তাদের মালিকের হত্যার প্রতিশোধ নিতেই হবে। কারণ মৃত্যুসজ্জায় একজন মানুষ ক্ষমা চেয়েছে, ক্ষমা চাইলে তো আল্লাহও মাফ করে দেন, কিন্তু সে কেন ক্ষমা করলো না? এই জন্য তারাও সুযোগের অপেক্ষায় ছিল। এই সুযোগ চলে আসে একদিন। যখনই সেই সুযোগটি পায় তখনই সেই ঘোড়া আর এনায়েত ফকিরকে ওই জিনেরা নির্মমভাবে হত্যা করে।
প্রিয় লিসেনার্স, ওই ঘোড়াটি কেন কাঁদত? আসলে জানা যায় বা পরবর্তীতে জানা গিয়েছিল যে ওই ঘোড়াটি সবসময় এই চিন্তা করে কাঁদত যে তার মালিক খুব তাড়াতাড়ি হয়তো বা মারা যাবে, তার উপর বিপদ আসছে। যেহেতু তার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, ওই ঘোড়াটির সাথেও একটি জিন থাকত। সে ওই ঘোড়াটিকে পাহারা দিত। সেও তার মালিকের জন্য কান্নাকাটি করত, কিন্তু সে জিনটি ছিল বোবা, সে কিছু বলতে পারত না। এভাবেই এনায়েত ফকির এবং ইসহাক ফকিরের করুণ পরিণতি ঘটে। আর ব্ল্যাক ম্যাজিকের যারা করেন তাদের পরিণতি কি হয়? এনায়েত ফকির এবং ইসহাক ফকির তাদের উজ্জ্বল দৃষ্টি। ঘটনাটা ঘটে আমার এক জামাইয়ের সাথে, আমার ফুফুর স্বামী। আমাদের গ্রামের নাম রানাই। গ্রামটা অনেক বড়। আমাদের গ্রামের পাশের গ্রামে আমার ফুফুর শ্বশুর বাড়ি। আমার দাদা অনেক অসুস্থ থাকার কারণে ফুফু আমাদের এখানে চলে আসে। জামাই বলেছিলেন যে রাতে দোকান বন্ধ করে তারপর তিনিও আসবেন। যথারীতি রাত 10টার দিকে তিনি নদীর ধারের রাস্তা ধরে বাড়ির দিকে আসছেন। নদীর ধারে ইটের ভাটা, রাস্তা তখন পুরোপুরি ফাঁকা। একজন লোকও নেই, বর্ষাকাল, এই জন্য ভাটার কাজও বন্ধ। হাঁটতে হাঁটতে তিনি যখন ভাটা পেরিয়ে লোকালয়ে ঢুকতে যাবেন, ঠিক তখন নদীর দিক থেকে একটা হিমশীতল বাতাস এসে জামাইয়ের গায়ে লাগলো। ওনার গায়ে কাঁটা দিয়ে উঠল। উনি একটু নদীর দিকে তাকালেন আর দেখলেন দূরে নদীর কিনারে কেউ একজন বসে করুণ সুরে গান গাইছে। নদীর পাড়ের বাতাসে তার লম্বা চুলগুলো উঠছে। সেই সুর এতটাই করুণ যে জামাই সেখানে থমকে দাঁড়ালেন। হঠাৎ তার কি হলো, তিনি ধীরে ধীরে নদীর দিকে এগোতে লাগলেন। তিনি যত কাছে যাচ্ছেন, গানের সুরটা যেন ততটাই বিষণ্ণ আর করুণ হয়ে তার বুকে এসে আঘাত করছে। তিনি তখন দ্রুত পায়ে সেখানে চলে যেতে চাইলেন, অথচ তার মনে হচ্ছে যেন কোনো কিছুতেই সেই কিনারে পৌঁছতে পারছেন না। তিনি এত হাঁটছেন, তবু তার পা যেন এক জায়গাতেই আটকে আছে। সুরের তাড়নায় তিনি পাগলের মতো আচরণ শুরু করেন, যেন যেভাবেই হোক তার কাছে পৌঁছতেই হবে। এভাবে কতক্ষণ তিনি হেঁটেছেন তার কোনো ইয়ত্তা নেই। অবশেষে একটা সময়ে তার মনে হলো সে আর নড়তে পারছে না, পুরো শরীর অবশ হয়ে আসছে ধীরে ধীরে, আর একটু হলেই মাটিতে পড়ে যাবেন। তার চোখ প্রায় বুজে আসছিল। এমন সময়ে একটা টর্চের আলো তার চোখে এসে পড়ল, আর তিনি সাথে সাথে হুঁশ ফিরে আসেন। তিনি তাকিয়ে দেখেন তিনি নদীর কিনারে হাবর কাদার মধ্যে গলা অব্দি ডুবে আছেন। তার দম বন্ধ হয়ে আসছে। তিনি অনেক চেষ্টা করলেন, কিন্তু সেখান থেকে বেরোতে পারলেন না। অবশেষে অনেক জোরে চিৎকার দিলেন। যে লোকটা লাইটের আলো ধরেছিল সে তখন দৌড়ে এসে জামাইকে সেখান থেকে টেনে তোলে। কাদা থেকে ওঠার পরে তারা দুজনেই সেই নদীর তীরে একটা বিকট হাসির শব্দ শুনতে পায়। তখন তারা নদীর অন্য পারে তাকিয়ে দেখে লম্বা চুলওয়ালা আলখাল্লা পরা একটা মহিলা তাদের দিকে তাকিয়ে হাসছে। টর্চের আলো সেদিকে ধরতেই সেই জিনিসটা চোখের পলকের মধ্যে বাতাসে গায়েব হয়ে গেল। এরপর তারা দুজনেই সেখান থেকে দৌড়ে পালিয়ে আসেন। এর পরের ঘটনাটা ঘটে আমার এক বন্ধুর সাথে। ওর বাড়ি নদীর ওই পারে অন্য একটা গ্রামে। নদী পার হওয়ার জন্য খেয়াঘাট আর নৌকা রয়েছে, তবে নৌকায় পারাপার রাত 9টার পরপরই বন্ধ হয়ে যায়। ঈদের সময়কার কথা। কলেজের ফাংশন শেষ করে বাড়ি ফিরতে ফিরতে ওর সেদিন অনেক রাত হয়ে যায়। খেয়াঘাটে এসে দেখে কোনো নৌকা নেই। অনেক ডাকাডাকি করার পরেও কোনো সারা শব্দ পেল না। তখন বাধ্য হয়ে ও আমাকে ফোন দেয় আর বলে আজকে রাতটা আমার এখানে থাকবে। আমি বললাম ঠিক আছে, তুই চলে আয়। এই বলে আমিও রাস্তা ধরে ওকে এগিয়ে আনতে গেলাম। আমাদের বাড়িটা গ্রামের বেশ ভেতরে। আসার পথে একটা পুরনো কবরস্থান পড়ে। এখানে অনেকেই ভয় পেয়েছে এর আগে। আমার আবার এসবের ভয় ভীতি তেমন একটা ছিল না, তাই গুনগুন করতে করতে রাস্তা ধরে একা একা হাঁটতে লাগলাম। কবরস্থানের কাছে এসে হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম। কেউ যেন কাঁদছে। আধো অন্ধকারে এদিক ওদিক তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি কিছুটা ভয় পেলাম। তারপর হঠাৎ মনে হলো যে কাঁদছে সে যেন আমার ধারে কাছেই কোথাও একটা আছে।
আমি বুকে কিছুটা সাহস নিলে মোবাইলের ফ্ল্যাশটা অন করে বাম পাশে কবরস্থানের দিকে ধরলাম, আর দেখলাম আমার বন্ধু রুবেল একটা ভাঙা কবরের সামনে দাঁড়িয়ে কাঁপছে। ওর দৃষ্টি ফ্যাকাশে। আমি দৌড়ে গিয়ে ওর গায়ে হাত রেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রুবেল? ও কিছুই বলল না। আমি যে সেখানে আছি তার কোনো খেয়াল যেন ওর নেই। আমাকে পাশ কাটিয়ে একটা পুতুলের মতো হাঁটতে হাঁটতে কবরস্থানের অপর পাশে বড় আম বাগানে ঢুকলো। আমি ওকে পেছন থেকে এত ডাক দিতে লাগলাম, কিন্তু ওর যেন কোনো ভ্রুক্ষেপ নেই। হঠাৎ করে আমাকে চমকে দিয়ে একটা বড় গাছে উঠতে শুরু করলো, আর তারপর কোনো কিছু বুঝে ওঠার আগেই গাছ থেকে নিচে ইট পাটকেলের উপরে একটা লাফ দিল। আমি দৌড়ে গেলাম ওর কাছে, হাত পা মুখ সব জায়গায় কেটে গেছে। আমি সাথে সাথে ওর বাড়িতে খবর পাঠিয়ে দিয়ে ওকে নিয়ে হাসপাতালে যাই। হাসপাতাল থেকে 2 দিন পরে সুস্থ হয়ে ফেরার পরে ওকে জিজ্ঞেস করছিলাম কি হয়েছিল সে রাতে। ও তখন যা বলে তা শুনে আমি রীতিমতো শিহরিত হয়ে উঠি। ও বলে ও নাকি রাস্তা ধরে হেঁটে আসছিল। কবরস্থানের এখানে আসার ঠিক আগে ও দেখে একজন লোক অন্ধকারের মধ্যে কবরস্থানের পাশেই একটা কবর খুঁজছে, অথচ তার আশেপাশে অন্য কোনো মানুষজন নেই। কবরটা তখন খোঁড়া শেষ। ও তখন কৌতূহলী হয়ে কবরের ভেতরে উকি দেয়, আর দেখতে পায় কবরের মধ্যে ও নিচেই শুয়ে আছে, আর একটা হাত বাড়িয়ে ও নিজেকে ডাকছে। এটা দেখে ও স্তম্ভিত হয়ে যায়। ঠিক তখন ওর কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ পায় সে। পেছনে ফিরে তাকিয়ে দেখে এতক্ষণ যে লোকটা কবর খুঁড়ছিল সেই লোকটাই, কিন্তু তার চেহারা এতক্ষণে অনেক বিভৎস হয়ে গেছে। সে একটা ভয়ানক দৃষ্টি দিয়ে ওকে কবরের মধ্যে ঠেলে ফেলে দেয়, আর তারপর ওর কিছুই মনে করতে পারে না। কবিরাজকে দেখানোর পরে তিনি জানান ওকে সম্ভবত খারাপ কোনো কিছুতে আসর করেছিল, এই জন্য এমনটা হয়েছে। তিনি একটা তাবিজ দিয়ে বলেন এটা যেন সবসময় ও হাতে বেঁধে রাখে।